50 বছরে বাংলাদেশ ই সাউথ এশিয়ার ধারাবাহিক পরিবেশনায় সুস্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশ। আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আব্দুল তুষার, মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রধান উপদেষ্টা ই সাউথ এশিয়া। ডক্টর আব্দুল তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশ বিষয়ে আলোচনায়। ধন্যবাদ। গণমাধ্যম একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এমনটা বলা হয়ে থাকে। তিনটা স্তম্ভের কথা আমরা জানি। একটা হচ্ছে নির্বাহী বিভাগ, যা মন্ত্রিসভার অধীনে প্রশাসনের মাধ্যমে পুরো দেশের ব্যবস্থাপনার দেখভাল করে। আরেকটি হচ্ছে আইনসভা, যা আইন প্রণয়ন করে জনগণের স্বার্থে। আর আরেকটি হচ্ছে বিচার বিভাগ, যে এই যে আইন প্রণয়ন করা হলো তার আলোকে নির্বাহী বিভাগ দেশ কেমন চালাচ্ছে, সেখানে জনগণ কতটা ন্যায় বিচার পাচ্ছে সেটা নিশ্চিত করে এই বিচার বিভাগ। কিন্তু এই যে তিনটি ক্ষমতার স্তম্ভ, এর মধ্যে একটা ভারসাম্য রক্ষার জন্য রয়েছে এই গণমাধ্যম, এবং এই গণমাধ্যমের স্বাধীনতা সূচকটি নির্দেশ করে যে কোনো দেশে সুশাসন রয়েছে কি নেই। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি হতে চলেছে। এখন যে কোনো দেশেরই স্বাধীনতার 25 বছর পূর্তি, 35 বছর পূর্তি, 50 বছর পূর্তি, 75 বছর পূর্তি, এরকম পূর্তির সময়টাতে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ক্ষেত্রে দেশটি কতটুকু এগোলো, কতটুকু পেছলো, এটাকে দেখার জন্য একটা খেরো খাতা খোলা হয়। এটা বিশ্বের সব দেশেই করা হয় এবং আমরা সে কারণেই এই আয়োজনটি করেছি। তো ডক্টর আব্দুল তুষার, আপনি যেহেতু বলা যায় যে বাংলাদেশ গণমাধ্যমের যে বিকাশ এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত, মানে ধরুন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আপনি শুভেচ্ছা অনুষ্ঠান শুরু করলেন এবং এই শুভেচ্ছা অনুষ্ঠানের মাধ্যমে আপনি দর্শকের কাছে পৌঁছালেন। বলা যায় যে আপনার মিডিয়া জীবন বিকশিত হলো বাংলাদেশ টেলিভিশনে। এরপর প্রাইভেট সেক্টরে যখন টিভিগুলো এসেছে, তখনও আপনি চ্যানেল আই থেকে শুরু করে অন্যান্য প্রাইভেট টেলিভিশনের সঙ্গে কাজ করেছেন, ও কোথাও উপদেশনার কাজ করেছেন, আর অনুষ্ঠান উপস্থাপনা, পরিকল্পনা, পরিচালনা, এসব কাজগুলো রয়েছে। আর সর্বশেষ আপনি নাগরিক টেলিভিশনের প্রধান নির্বাহী ছিলেন। সুতরাং আপনার কাছ থেকেই আমাদের পক্ষে সম্ভব বাংলাদেশের গণমাধ্যমের এই যে স্বাধীনতা কতটুকু রয়েছে, কিভাবে এটি বিকশিত হয়েছে বা কতটুকু বিকশিত হয়েছে, সে সম্পর্কে একটা তথ্য পাওয়া। তো আপনি যদি আপনার প্রাথমিক পর্যবেক্ষণ দিয়ে শুরু করেন। প্রশ্নটা আসলে সেলফ এক্সপ্লেনেটরি বা স্বয়ং বিশ্লেষিত। তারপরও আমি বলতে চাই সেটা হচ্ছে যে গণমাধ্যমের সাথে আমার সম্পর্কের শুরুটা ছোটবেলায়। প্রথমে তো দর্শক হিসেবে আমরা যেভাবে গণমাধ্যমের সাথে সম্পৃক্ত হই, খুবই ছোটবেলায় আমাদের বাড়িতে একটা টেলিভিশন ছিল, রেডিও ছিল, ওই সময় একটা ক্যাসেট প্লেয়ার ছিল, আমার খালা মামা এদের বাড়িতে গ্রামোফোন রেকর্ড ছিল। ফলে আমরা একটা সাংস্কৃতিক আবহে বড় হয়েছি, যেখানে বিনোদন বলেন, সংবাদ বলেন, এই বিষয়গুলো আমরা নির্ভরশীল ছিল আমাদের পরিবার বা আমরা গণমাধ্যমের। এবং সেই ভালভ সিস্টেম রেডিও, যেটা এখন লোকজন দেখে নাই, গরম হয়ে যেত রেডিও, এবং বাইরে অ্যান্টেনা ঝুলিয়ে সেই রেডিওতে ফ্রিকোয়েন্সি রিসিভ করতে হতো। সেইখান থেকে যখন ট্রানজিস্টার এলো, ট্রানজিস্টার বেসড রেডিও, যেটাকে বাঙালি নাম দিয়েছিল ট্রানজিস্টার। ট্রানজিস্টার কিন্তু আসলে রেডিওটার নাম না, কিন্তু ট্রানজিস্টার বেসড রেডিও আসলো, শর্ট ওয়েভ, তারপর মিডিয়াম ওয়েভ, এবং এরপরে ফ্রিকোয়েন্সি মডুলেশন সহ আসলো। বাঙালি কিন্তু রেডিওর উপরে বেশ নির্ভরশীল ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা রেডিওর উপরে বলা যায় যে এককভাবে নির্ভরশীল হয়ে গিয়েছিলাম, কেননা আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রই
আমাদের কাছে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য ছিল, এবং তারপরে ছিল বিবিসি এবং খানিকটা ভয়েস অফ আমেরিকা, পুরোপুরি না, কারণ আমেরিকা আমাদের যুদ্ধের সময় একটা দুই ধরনের সম্পর্ক রেখেছিল। একদিকে যেমন আমেরিকান জনগণ আমাদের ত্রাণের জন্য, আমাদের অধিকারের জন্য আন্দোলন করছিলেন, অন্যদিকে আমেরিকার সরকার কিন্তু আমাদের স্বাধীনতার বিরোধিতা করছিল। এই পুরো পরিস্থিতি থেকে দেশ যখন স্বাধীন হলো, আমরা ভাবলাম যে আমাদের স্বাধীনতা সর্বক্ষেত্রে আমাদের স্বাধীনতাকে নিশ্চিত করবে। যদিও আমি তখন অনেক ছোট, কিন্তু বাড়িতে ওই রেডিও টেলিভিশন থাকার কারণে ছোট্টবেলা থেকে খবর কিংবা সিনেমা বলেন কিংবা অন্য বিষয়গুলি বলেন, এই বিষয়গুলির সঙ্গে আমি বড় হয়েছি। আমি দেখতাম যে কোনো কিছু হলেই রেডিওতে কান পাতেন বাড়ির বড়রা, এবং তারপর বিবিসি টিউন করে জানার চেষ্টা করেন যে সরকারি মিডিয়া কিংবা অন্য দেশের খবর সত্য কিনা। এই যে খবরের সত্যতা যাচাইয়ের বিষয়টি, এটি আমি লক্ষ্য করলাম যে ধীরে ধীরে বাড়তে শুরু করলো, এবং এক পর্যায়ে মানুষ আমাদের সরকারি গণমাধ্যমের উপর আস্থাহীনতায় ভুগতে শুরু করলো, এবং একটা সময় রসিকতা শুরু হলো যে সরকারি গণমাধ্যম হচ্ছে সাহেব বিবি গোলামের বাক্স, যেটি এখন যারা ক্ষমতায় আছেন এবং যারা বিরোধী দলগুলিতে আছেন তারাই কিন্তু এটিকে নাম দিয়েছিলেন সাহেব বিবি গোলামের বাক্স। এবং 90 সালে আমরা যারা ছাত্র রাজনীতি করেছি, আমাদের একটি প্রতিশ্রুতি ছিল যে গণ অভ্যুত্থানের পর রেডিও টিভি স্বায়ত্তশাসন পাবে। আরো অনেক প্রতিশ্রুতির সঙ্গে এটাও ছিল যে রেডিও টিভি স্বায়ত্তশাসিত হবে। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে রেডিও টিভি স্বায়ত্তশাসনের সেই বিষয়টি, একটা কমিটিও তৈরি হয়েছিল আসাদুদ্দৌলার নেতৃত্বে, কিন্তু রেডিও টিভি স্বায়ত্তশাসন পেল না। এবং সেই যে রেডিও টেলিভিশনে উর্দি পড়া লোকজন এসে দেশের এক ক্রান্তি লগ্নে তাদের এই প্রথম লাইনগুলি একদম নির্দিষ্ট করা ছিল, একই বই থেকে তারা কপি করতেন, এবং একই হরলাল রায় কিংবা কোনো এক রায়, কোনো ভুলদা রায় বা ধরেন কোনো একজন রায়, তারা এই বই পড়তেন এবং পড়ে তারা একই লাইন দিয়ে শুরু করতেন যে প্রিয় দেশবাসী, দেশ ও জাতির এক ক্রান্তি লগ্নে, এবং তারা এসে উপস্থিত হয়েছেন এবং সেটা বলতেন। ওই যে চরিত্র, সেই চরিত্র থেকে কিন্তু সরে এলো না বাংলাদেশের টেলিভিশন কিংবা রেডিও, বরং ধীরে ধীরে এটি আরো বিস্তৃত হলো। শুধু পরিবর্তন এতটুকুই হলো যে সরকার প্রধান গান লিখতেন, সেই গানে গায়করা কণ্ঠ দিতেন, এবং হাঁটু জলে নেমে কন্যা স্নান করের মতো সরকার প্রধান হাঁটু জলে নেমে তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে আজকের চেষ্টা আমার, এই কথা বলে পেছনে গান বাজত। সেই সরকার প্রধানও প্রয়াত, সেই গায়কও প্রয়াত এখন, কিন্তু তারা সেগুলো গেয়েছিলেন, এবং সেই গান শুনে শুনে আমরা আমাদের কৈশোর পার করলাম। কিন্তু যখন যুবক হয়েছি, আমরা তখন এ থেকে পরিত্রাণ চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে সত্যি সত্যি রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন হবে এবং দেশে প্রকৃত অর্থে একটি স্বাধীন চেতা, সৎ, জনগণের মতামত তুলে ধরে এমন গণমাধ্যম বিকশিত হবে। কিন্তু আজকে স্বাধীনতার 50 বছর পরে এসে বলতেই হয় যে আমাদের গণমাধ্যম যে অর্থে বিকশিত হওয়ার কথা ছিল সে অর্থে বিকশিত হয়নি। আমাদের গণমাধ্যম অবিজ হয়েছে, অর্থাৎ আমাদের গণমাধ্যমের আকৃতি প্রকৃতি বড় হয়েছে। আমাদের 30-40 ছাড়িয়ে এখন 50-এর দিকে আমরা রওনা দিয়েছি টেলিভিশন চ্যানেলের সংখ্যায়। আমাদের শহরগুলিতে এফএম রেডিও আছে, আমাদের কমিউনিটি রেডিও আছে, আমাদের এরকম খেলনা আছে যেখানে ছেলেরা টেলিভিশন চ্যানেলে রিপোর্টার খেলা করে, যেটাকে আপনি দেখাচ্ছেন। এই রিপোর্টার খেলা আছে। ছেলে মেয়েরা নিজের নাম বলে যে গাবতলী টেলিভিশন, এরকম খেলা করে। কিন্তু প্রকৃত অর্থে গণমাধ্যম 50 বছর পরে যে চেহারা আমরা দেখতে চেয়েছিলাম সেই জায়গায় এসে পৌঁছায়নি। আমাদের গণমাধ্যমে এখনো একই চরিত্রই হয়ে গেছে। আমাদের গণমাধ্যমে বাতাবি লেবুর চাষ হয়। আমাদের গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশের যে বিভিন্ন জায়গাতে স্ট্রবেরি এবং ড্রাগন ফ্রুট তৈরি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করি, এবং গণমাধ্যম প্রকৃত অর্থে জনগণের কথা বলে, কিন্তু সেটা বিভিন্ন ধরনের অপরাধ কিংবা সেতু নির্মাণ না হওয়া, রাস্তায় গর্ত থাকা, এই ধরনের কাজে তারা অনেক বেশি ব্যস্ত থাকে। কিন্তু কেন রাস্তায় গর্ত, কে জন্য দায়ী, কোন নীতির কারণে রাস্তায় গর্ত হলো এবং রাস্তার পাশেই যিনি রাস্তাটি বানিয়েছেন তার রাজপ্রাসাদ গড়ে উঠলো, এই বিষয়গুলি সকল ক্ষেত্রে সমানভাবে গণমাধ্যম রিপোর্ট করে না। গণমাধ্যমে নতুন শব্দ এসেছে, সেলফ সেন্সরশিপ, যেখানে সেন্সরশিপ শব্দটাই গণমাধ্যমে থাকা উচিত না। সেখানে নিজেকে নিজে দমিয়ে রেখে
এক ধরনের অবদমিত প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যমগুলি আছে, এবং তারা এই বিষয়গুলি নিয়ে বিন্দুমাত্র কুণ্ঠিত না। তারা এরপরও তাদের ট্যাগ লাইনে, তাদের পাঞ্চ লাইনে, তাদের বিভিন্ন ধরনের বিপণনে তারা বলতে থাকেন যে তারা মানুষের কথা বলেন, তারা সত্যি কথা বলেন, তারা জনগণের কথা বলেন, কিন্তু সব ক্ষেত্রে তারা সেটি করেন না। আমি বলবো যে আমরা 50 বছরে হয়তো অনেক দিকে এগিয়েছি, কিন্তু গণমাধ্যমের ক্ষেত্রে আমরা কলেবরে বিকশিত হয়েছি, আমরা অবিজ হয়েছি, আমরা বৃহৎ আকৃতি ধারণ করেছি। আমাদের 16 কোটি মানুষের জন্য বহু চ্যানেল, বহু রেডিও, বহু পত্রিকা তৈরি হয়েছে, এবং সেই পত্রিকার সার্কুলেশনের ভিত্তিতে সরকার তাদেরকে বিজ্ঞাপন দিয়ে থাকেন। সেই বিজ্ঞাপন নেয়ার পত্রিকা বেড়েছে, নিউজ প্রিন্টের কোটা আছে, ইত্যাকার নানান বিষয় রয়েছে। কিন্তু সব পত্রিকা নয়, সব চ্যানেল নয়, সব সংবাদ মাধ্যম নয়, এবং অনলাইনে যে এক ধরনের বিস্ফোরণ হয়েছে গণমাধ্যমের, সেটি আমি বলবো যে একটা পৃথিবীতে গিনেস বুকে যাওয়ার মতো একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে। ঘরে ঘরে অনলাইন সংবাদপত্র গড়ে উঠেছে। আপনি যদি শুধু সিলেট, নোয়াখালী কিংবা কুমিল্লাতে যান, আপনি দেখবেন চাটখিল, সোনাগাজী কিংবা মেহেরপুর এরকম অনলাইনও আছে। এত অনলাইন, এত সাংবাদিক, এত গণমাধ্যম, এটা পৃথিবী এর আগে দেখে নাই। অবাক বিস্ময় পৃথিবী তাকিয়ে দেখে, যে শিশুকারদের কবিতার মতো, যে অবাক পৃথিবী অবাক তাকিয়ে রয়, তারপর কিন্তু জ্বলে পুড়ে মরে ছাড়খান না। এত এত গণমাধ্যম, তবু গণমাধ্যম নয়, এরকম একটা ব্যাপার ঘটেছে বাংলাদেশে। দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সম্পর্কে আপনি মোটামুটি জানেন যে এই যে সরকারি গণমাধ্যম, এটা সেই যে ব্রিটিশ অল ইন্ডিয়া রেডিও এর অস্থি ধারণ করেই তৈরি হয়েছিল, এবং এই অল ইন্ডিয়া রেডিও যে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের অধীনে হয়েছিল, এটার মূলত 1938-39 সালের দিকে এটা হয়, এবং এটার উদ্দেশ্য ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশের পক্ষে আহ, ঢোল বাজানোর জন্য। তো মোটামুটি ভাবে বলা যায় যে সেই ঢোল বাজানোর চরিত্রটি আহ, বহাল রেখেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যে সরকারি রেডিও এবং টেলিভিশন এগুলো। একটা জিনিস উল্লেখ্য যে এই মাধ্যমগুলো কিন্তু উন্নয়ন গণমাধ্যম হিসেবে মোটামুটি ভালো। যেমন ধরুন কৃষি ভিত্তিক অনুষ্ঠান, তারপরে পরিবার পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান, মানে জনগণকে বার্তা পৌঁছে দেয়া, এবং জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করা, বা এই যে যা মানুষের যাপিত জীবনে প্রয়োজন হবে, জনমানুষের উন্নয়নের কিছু বার্তা পৌঁছাতে পেরেছে। উন্নয়ন গণমাধ্যম হিসেবে দক্ষিণ এশিয়ার এই সরকারি মাধ্যমগুলোর একটা সুনামের জায়গা রয়েছে। আর অনুষ্ঠানের মানের দিক থেকে আহ, বাংলাদেশ বেতার বলুন, বাংলাদেশ টেলিভিশন বলুন, তাদের কিন্তু মোটামুটি 90 সাল পর্যন্ত একটা ভালো মান ছিল। এটাকে টেনে আরো একটু সামনে এগিয়ে নেওয়া যায়। আহ, কিন্তু সমস্যা হয়েছে সংবাদ শাখাকে নিয়ে, যে সংবাদ শাখাটা একেবারেই সেই সাহেব বিবি গোলামের বাক্সে পরিণত করেছে, বা সেই হিজ মাস্টার্স ভয়েসের মতো একটা একটা বড় মাইকের সামনে একটা খুব অনুগত প্রভুভক্ত প্রাণী বসে আছে, এরকম একটা লোগো, যেমন ওই রকমটা হয়েছে এই মিডিয়ার চরিত্র। যে কারণে দেখা যাবে যে দেশের কোথাও হয়তো শান্তি নেই, আহ, বিরোধী দলের কোনো খবর নেই, জনমানুষের বিপন্নতার খবর নেই, কিন্তু প্রচুর বাতাবি লেবুর ফলন হয়েছে তা নিয়ে রিপোর্টিং রয়েছে। বা জাতির বিবেকের কাছে প্রশ্ন তুলে বিভিন্ন সরকার আমরা দেখেছি যে আহ, তারা কতটা দেশপ্রেমিক এবং তাদের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র চলছে সেটা তুলে ধরার চেষ্টা করে। মানে এই যে একটা হিজ মাস্টার্স ভয়েস হিসেবে কাজ করে গ্রহণযোগ্যতা হারানোতে এগুলোকে এখন সবাই বাতাবি টিভি বলে। তো এই মোটামুটি ভাবে আহ, সরকারি গণমাধ্যমের অবস্থা। কিন্তু বেসরকারি গণমাধ্যম যখন বিকশিত হলো, তখন একটা
আসার জায়গা ছিল। ধরুন চ্যানেল আই এলো, তারপরে এটিএন এলো, ২১শে টিভি এলো। আ তখন পর্যন্ত নতুন একটা কিছু পাওয়া যাচ্ছে অন্তত খবরে। এ এ শুধু বাতাবি লেবু চাষের পরিবর্তে অন্যান্য কিছু খবরও ছিল। আ এই ব্যাপারটা মোটামুটিভাবে আপনি লক্ষ্য করুন যে ২০০১ সালের পর থেকে বা বলা যায় যে নতুন শতকে এসে এটাও বদলে যেতে থাকে ধীরে, ধীরে। অর্থাৎ ওই যে সেই প্রাইভেট টেলিভিশন গুলোকেও হিজ মাস্টার্স ভয়েস করে তোলার একটা চেষ্টা, মানে সবগুলো টেলিভিশন চ্যানেলকেই বাতাবি লেবু চাষের খবর দিতে বাধ্য করা বা আল বাতাবি মিডিয়ায় পরিণত করা, এরকম একটি ট্র্যাজিক পরিণতি দেখা যাচ্ছে। তো এর পেছনে কি কাজ করেছে বলে আপনার মনে হচ্ছে? প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে সরকারি গণমাধ্যম যে সরকারি এটা কিন্তু হতেই পারে। যেমন ভয়েস অফ আমেরিকা যদি আপনি শোনেন তাহলে দেখবেন যে সেখানে একটি ডিসক্লেইমার দেওয়া হয় যে মার্কিন সরকারের যে নীতিমালা সেটির প্রতিফলন হচ্ছে তাদের সংবাদে বা সব জায়গাতে হবে, এটা নিয়ে তারা রেগুলার ডিসক্লেইমারটা দেয়। আমাদের সরকারি গণমাধ্যমও কিন্তু এটা সহজে দিতে পারে যে এখানে সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটাই প্রতিফলিত। কিন্তু এই ধরনের কোনো ডিসক্লেইমার আমরা কখনো দেখি নাই কোথাও। এক দুই হচ্ছে আপনি যদি বেসরকারি গণমাধ্যমের কথা চিন্তা করেন কিংবা পত্রপত্রিকার কথা চিন্তা করেন, তারা প্রায় নিজেদের কথা ভুলে গিয়ে সিটিজেন্স চার্টার সব জায়গায় ঝোলানোর জন্য প্রচুর লেখালেখি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিটিজেন চার্টার ঝুলাতে হবে, উপজেলা কমপ্লেক্সে সরকারের বিভিন্ন অফিসে সিটিজেন চার্টার থাকতে হবে। কিন্তু আপনি কি আমাকে বলতে পারেন কিনা মাশকাওয়াত হাসান, আপনি দীর্ঘদিন নিজেও কাজ করেছেন বাংলাদেশে, আপনি কোনো পত্রিকা অফিসে কিংবা কোন চ্যানেলে সিটিজেন চার্টার নামে কোনো বস্তু দেখেছেন যেটা ঝোলানো আছে যে এইখানে আসলে জনগণের অধিকার কি? সেটা কিন্তু নাই কোথাও। এবং শুধু তাই না, সম্পাদকীয় নীতিমালা অস্পষ্ট। খুব স্পষ্ট করে নিজেদের সম্পাদকীয় নীতিমালা কোনো গণমাধ্যম ঘোষণা করে না। করেন একজন প্রশ্ন করেছেন একটু আগে, দেশে প্রচুর গণমাধ্যম আছে কিন্তু সংবাদ দেখা যায় প্রথম পাতায় স্থান পেয়েও হারিয়ে যায় এবং শেষ পর্যন্ত ছাপা হয় না, অনেক কিছু লিখতে নিষেধ করা হয়। এই পুরো ব্যাপারটাই হচ্ছে কোন নির্দিষ্ট সম্পাদকীয় নীতিমালা না থাকার কারণে এটা ঘটে থাকে। অর্থাৎ এটা অনেকটা অ্যাডহক ভিত্তিতে যখন তা এরকম ভাবে সিদ্ধান্তগুলি নেওয়া হয়। ফলে দেশে এমনও হয়েছে যে জনপ্রিয় লেখকের পরামর্শে সংবাদ মাধ্যমের কর্মীর চাকরি চলে গেছে, কারণ ওই জনপ্রিয় লেখকের লেখা সংবাদ মাধ্যমের কাছে বেশি গুরুত্বপূর্ণ ওই যিনি সংবাদটি দিয়েছেন তার চেয়ে। অথবা এরকমও দেখা গেছে যে ভর্ৎসনা করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। কারণ কি? কারণ সংবাদ মাধ্যমে কাজ করেন না এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সংবাদ মাধ্যম বেয়াদবি করছে। বেয়াদবি, আমি শব্দটা কিন্তু এটাই ব্যবহার করলাম জেনে শুনে। কারণ কেমন আমি আপনাকে বলি, ধরেন শাহরুখ খান একটা মেকআপ নিয়েছেন, যে মেকআপের ছবিটা শাহরুখ খান পত্রিকায় দেওয়া চাচ্ছেন না, কিন্তু সেটা কোনো সাংবাদিক তুলে নিয়েছেন এবং পত্রিকায় ছেপেছেন বা ছাপার চেষ্টা করেছেন। সেই জন্য শাহরুখ খান ফোন করলেন যে খবরদার মাশকাওয়াত হাসান, আপনি যদি এটা ছাপেন তাহলে আমি আপনার পত্রিকাতে আর কখনো ছবি দেব না, কোনো সাক্ষাৎকার দেব না। এই অপরাধে যে সত্যি সত্যি একটা ছবি তুলেছিল যে একটা সত্যি ঘটনা, তার জন্য কিন্তু তাকে শাস্তি পেতে হয়েছে। এটা ইতিহাস বাংলাদেশে আছে, এরকম অনেক ইতিহাস আছে। বিখ্যাত লোকের জন্য কম বিখ্যাত লোকের চাকরি চলে গেছে। ফলে এই বিখ্যাত লোকের একজনের চাকরি খেয়ে ওই সংবাদপত্রে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বা ওই টেলিভিশনে, এবং সেই ত্রাসের কারণে অন্যরা তাদের নামে কোনো সংবাদ পরিবেশন করতে রীতিমতো ভয় পেয়েছে। উল্টো চেহারাও আছে, কারো নাম বা ছবি ছেপে দিয়ে নানান ধরনের আবদার, যেমন যার চাকরি চলে গেছে, যার কথা আমি বললাম, সেই ছেলেটি নিজে আমাকে বলেছে যে বিখ্যাত নায়িকার কাছ থেকে সে মোবাইল ফোন সংগ্রহ করেছে। তো এটি দুটি চিত্র আছে। তো এই চিত্র পুরোটাই হচ্ছে আমাদের গণমাধ্যমের প্রফেশনাল ভাবে গড়ে না ওঠার একটা চিত্র। কারণ আমাদের গণমাধ্যম মূলত পুঁজি নির্ভর হয়েছে। যারা পুঁজিপতি, যারা রাজনৈতিকভাবে যথেষ্ট সংযুক্ত বিভিন্ন দলমতের সাথে, এবং সেই দলমত যখন ক্ষমতায় থেকেছে, সেই রাজনৈতিক ব্যক্তিবর্গ, সেই পুঁজিপতিরা হয় নিজে অথবা তার সম্পাদকের কাজে বা তার প্রতিষ্ঠানের কোনো বড় একটি মানুষকে কাজ লাগিয়ে তারা সংবাদপত্রের লাইসেন্স থেকে শুরু করে সবকিছু প্রাপ্ত হয়েছে।
টেলিভিশনের লাইসেন্স প্রাপ্ত হয়েছেন এবং তারপর অনুগ্রহে, যেহেতু মনে রাখবেন এই শব্দটি হচ্ছে অনুগ্রহে, যেহেতু এই চ্যানেল কিংবা সংবাদপত্র পেয়েছেন, অনুগ্রহ পেলে যেটি করতে হয় সেটি করেছেন। আপনি নিজেই একটু আগে বলেছেন যে গ্রামাফোনের সামনে বসে থাকার যে ছবিটি, যেহেতু অনুগ্রহ প্রাপ্ত, তাকে সেইভাবেই বসে থাকতে হবে এবং হয়েছে। কেননা এই চ্যানেল পাওয়ার যোগ্যতা তো তার ছিল না, এই পত্রিকা পাওয়ার যোগ্যতা তো তার ছিল না। তিনি তো এটা কিছুই বোঝেন না, না ব্যবসা বুঝতেন, না এর নীতিমালা বোঝেন, না এর প্রফেশনাল বা পেশাগত যে দায়িত্ব সেগুলো বোঝেন, কিছুই বোঝেন না। তিনি অনেক অর্থের মালিক হয়েছেন, তিনি অনেককে চাকরি দিতে পারেন, অনেক বিনিয়োগ করতে পারেন, তার একটি সংবাদপত্র কিংবা চ্যানেল প্রয়োজন হয়েছে, তিনি সেটি তৈরি করেছেন প্রতিষ্ঠান হিসেবে, ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে। এই কারণে এই চরিত্র ধীরে 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 আমাদের এই ব্যক্তি মালিকানাধীন চ্যানেল বলেন বা সংবাদপত্র বলেন, সেগুলোর চেহারা মালিকের চরিত্রের মতোই পরিবর্তিত হচ্ছে। মালিক যে দলে যোগ দিয়েছেন, সংবাদপত্র সেই দলের হয়ে কথা বলতে শুরু করেছে। মালিক এমপি হতে চেয়েছেন, সংবাদপত্র সেই এলাকায় যিনি এমপি তার বিরুদ্ধাচারণ করতে শুরু করেছে। মালিক কোথাও জমি কিনতে চেয়েছেন, সংবাদপত্র সেই এলাকায় অন্যদের জমি কেনা বন্ধ করার চেষ্টা করেছে। মালিক তার চ্যানেলে কারো বিজ্ঞাপন চেয়েছেন, বিজ্ঞাপন না পেলে তার আচারে কিংবা সসের মধ্যে তেলাপোকা আবিষ্কৃত হচ্ছে। এই ঘটনাগুলি কিন্তু ঘটেছে বাংলাদেশে এবং ঘটছে, ভবিষ্যতে হয়তো ঘটবে। কেননা পুঁজির চরিত্র, মালিকানার চরিত্র অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠানের চরিত্র ভিন্ন। আপনি ভয়েস অফ আমেরিকার কথা একটু আগে বলছিলেন যে এই যে একটা ডিসক্লেইমার দেয়া থাকে যে এটা যুক্তরাষ্ট্র সরকারের নীতিমালা অনুযায়ী চলে। ভয়েস অফ আমেরিকা, বিবিসি এবং জার্মান বার্তা প্রতিষ্ঠান ডয়চে ভেলে, এই জায়গাগুলোতে ডিসক্লেমার সব জায়গায় থাকে না, কিন্তু এগুলো কিন্তু একেবারে হুবহু বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনের মতো সরকারি প্রতিষ্ঠান। কিন্তু সেখানে সম্পাদকীয় নীতি মোটামুটি স্বাধীন। মোটামুটি মানে কি, পুরোই স্বাধীন। আমি আমার নিজের কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি যেহেতু বাংলাদেশ বেতারে কাজ করেছি এবং বাংলাদেশ টেলিভিশনেও অ্যাটাচমেন্টে অনেকবার কাজ করতে হয়েছে, তথ্য সার্ভিসের যোগদানের পর থেকে ৬.৫ বছর আমি মোটামুটি ভাবে এই বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, ডিএপি, এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আমার হয়েছে। এইখানে যেটা দেখেছি সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে যে সরকার যখন ক্ষমতায় আছে সে একটা ডিকটেশন দেবে এবং আপনাকে হুবহু সেই অনুযায়ী চলতে হবে। কিন্তু আমি এর পরে যখন ডয়েচে ভেলেতে আবার গিয়ে বছর ৫ কাজ করেছি, তখন কিন্তু ওইরকম কোনো ডিকটেশন দেখিনি। আমার কাছে মনে হয়েছিল, আমি আশা করেছিলাম যে একটা সরকার পরিবর্তন হচ্ছে, সামনে নির্বাচন আসছে, এখন নির্বাচনের সময় আমরা যে ক্ষমতাসীন সরকার, তার একটু উন্নয়নের কথা বলতে হবে কিনা। দেখলাম যে না, সেরকম কোনো চাপ সম্পাদকীয় নীতিতে নেই। বা সরকার পরিবর্তন হলো, সামাজিক গণতন্ত্রীরা সরে গিয়ে খ্রিস্টীয় গণতন্ত্রীরা এলো, আমি তো ভাবলাম যে হই হই রই রই করে এখন হয়তো নতুন দলের সাংস্কৃতিক ক্যাডাররা এসে পড়বে, ঢুকে পড়ে বলবে যে এখন আমাদের ঢোল বাজাও। কিন্তু এরকম কোনো ঘটনাও ঘটেনি। মানে মোটামুটি ভাবে এই যে ভয়েস অফ আমেরিকা, বিবিসি এবং ডয়েচে ভেলে কিন্তু একই জায়গায় থাকে তার সম্পাদকীয় নীতি। এটা আহ, একেবারে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের ব্যাপারটা একেবারেই একটা নতুন ধরনের ঘটনা। এটা আমি একটু আপনাকে আমার অভিজ্ঞতা থেকে জানাতে চাইলাম, দর্শকদেরও একই সঙ্গে। এইখানে এখন প্রশ্ন আসছে আহ, গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টিতে। গত কয়েক বছরে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর যে রিপোর্ট গুলো পাওয়া গেছে, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় সর্বনিম্নে। মানে আপনি চিন্তা করে দেখুন যে এই যে পাকিস্তানের মতো দেশ, শ্রীলঙ্কার মতো দেশ, ভুটানের মতো দেশ, নেপালের মতো দেশ, এদের চেয়েও বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতাটা কম, এমনটা এই সমস্ত রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, যদিও সরকার পক্ষ এটাকে অস্বীকার করে থাকেন। তো আপনার পর্যবেক্ষণ যদি জানান, এই যে গণমাধ্যমের স্বাধীনতা যে ধীরে ধীরে খর্ব হয়েছে এবং সঙ্গে সঙ্গে সেলফ সেন্সরশিপের ব্যাপারটাও যে এসে পড়েছে সাংবাদিকদের মনে,
মিডিয়ার মনে? আব্দুল তুষার, আপনার কাছে জানতে আমি চাইছি। আপনাকে শুনতে পাচ্ছি, আবার হারিয়েও যাচ্ছে একটু পর পর, হয়তো ইন্টারনেটের ঝামেলা। হ্যাঁ, আপনি প্রশ্নটা করতে পারেন, আমি শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে এই যে দক্ষিণ এশিয়ায়, সমগ্র দক্ষিণ এশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে, এমনটা আমরা বিভিন্ন আন্তর্জাতিক জরিপ সংস্থার পর্যবেক্ষণ থেকে জানতে পারছি। তো এরকম একটি বাস্তবতার জায়গায় এবং সেলফ সেন্সরশিপের জায়গায় এক ধরনের সাংবাদিকরা নিজেরাই মানে ভয় পেতে শুরু করা মানসিকভাবে, এরকম একটা ভীতিপ্রদ সংস্কৃতি সম্পর্কে মানে আপনার পর্যবেক্ষণটা কি? এমনটা কেন হবে? মানে এটা তো, বাংলাদেশ তো পৃথিবীর বাইরে না, এবং বাংলাদেশ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। আপনি জানেন যে অর্থনীতিতে খুব সম্ভাবনাময় একটি দেশ হিসেবে সুচিহ্নিত। অর্থনীতিতে সূচকের উন্নতি কিন্তু এটা নিশ্চিত করে না যে একই সঙ্গে আপনার সমাজের অন্যান্য সূচকগুলির উন্নতি হবে। বরং অর্থনীতিতে সূচকের উন্নতি এক ধরনের সমস্যা তৈরি করে থাকে। যেমন অধিকাংশ দেশে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে অর্থনৈতিক দুর্নীতি বেড়ে যায় যদি না আপনি একই সঙ্গে এই দুর্নীতি বা অপরাধকে চিহ্নিত করা, অপরাধীকে শাস্তি দেওয়ার বিষয়টিকে শক্তিশালী না করেন। যেমন আপনার যদি শেয়ার মার্কেট থাকে, সেটা যদি ওয়াল স্ট্রিট হয়, তাহলে সেখানে তো বার্নি ম্যাডফ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে, তাই না? লেমন ব্রাদার্স এর মতো ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি পরিষ্কার। হ্যাঁ, তো এই যে বার্নি ম্যাডফ কিংবা লেমন ব্রাদার্স তৈরি হওয়া, কিংবা ধরেন শেয়ার মার্কেটে স্ক্যাম হওয়া, এটা কিন্তু আমেরিকা কেন হচ্ছে? কারণ আমেরিকাতে অনেক টাকা আছে, শেয়ার মার্কেট অনেক বিরাট, সেখানে এই ধরনের দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। আমেরিকাতে তো আমরা দেখেছি যে আজকে যে আমরা MICR চেক ব্যবহার করি, সেই চেক কেন হয়েছে? কারণ একটি ছোট্ট ছেলে, সে প্রতারণামূলক ভাবে চেক কাটতো, এবং সেই চেক কাটতো বিভিন্ন এয়ারলাইন্স এর পাইলট হিসেবে চেকগুলি কাটতো, এবং সেই ইনক্যাশ করিয়েছিল। এবং এই চমৎকার একটা ছবি আছে, ক্যাচ মি ইফ ইউ ক্যান, দেখলে আপনারা দেখবেন। এই যে এই বিষয়গুলি কেন হয়েছে? কারণ আমেরিকাতে অর্থনৈতিক উন্নতি হয়েছে, কিন্তু অর্থনৈতিক উন্নতির সাথে সাথে এই অর্থনৈতিক অপরাধ এর সূচকও কিন্তু নিচের দিকে নামতে থাকে যদি না আপনি সচেতন হন। বাংলাদেশের মতো তরুণ উন্নত দেশগুলির সামনে যে অপরচুনিটি বলেন বা সুবিধা বলেন যেটা ছিল, সেটা হচ্ছে যে এই ঘটনাগুলি তো আমরা পৃথিবীতে ঘটতে দেখেছি, এবং যেহেতু দেখেছি, আমরা জানি যেটা হয়, আমরা শুরুতেই এগুলোকে প্রিভেন্ট করার ব্যবস্থা নিতে পারতাম। যে প্রিভেনশন আমেরিকাকে ঠেকে শিখতে হয়েছে। আমি যদি বলি যে আমি স্বাধীন হয়েছি মাত্র 50 বছর, আর অপেক্ষা করি 150 বছর, এটা আসলে মূর্খের যুক্তি। যুক্তি এটাই যে আপনি তরুণতম হিসেবে স্বাধীন হয়েছেন বলে আপনি জানেন পৃথিবীর অন্য দেশগুলি কি ধরনের ডিফিকাল্টি ফেস করছে, আপনি সেগুলিকে আগে থেকেই প্রতিহত করার চেষ্টা করবেন। কেউ যদি বলে যে আমি তো নিউটনের 100 বছর পরে জন্মেছি, আমি নিউটনের সূত্রটা 100 বছর পরে শিখব, তো এরকম যুক্তি হচ্ছে ওইটা যে আমি তো আমেরিকার চেয়ে 200 বছর পরে স্বাধীন হয়েছি, আমি 200 বছর পরে আমেরিকার জায়গায় পৌঁছবো। ব্যাপারটা তা নয়। মানব সভ্যতা যখন এগিয়ে যায়, একসঙ্গে এগিয়ে যায়। আপনি সেলফোন, GSM টেকনোলজি, আপনি বৃহৎ সেতু কিংবা কালভার্ট কিংবা আপনি মেট্রো রেল সাথে সাথে তৈরি করার চেষ্টা করবেন, বা আপনি চাইবেন যে আধুনিকতমটা আপনার দেশে থাকুক, কিন্তু আইনগুলি থাকবে প্রাগৈতিহাসিক, সেটা হয় না। আমাদের দেশে কি হয়েছে? আমাদের দেশে আমরা নিবর্তনমূলক আইন তৈরি করেছি। আমরা ডিজিটাল সিকিউরিটি আইন নামে একটি আইন তৈরি করেছি, যে আইনটা খুবই অদ্ভুত আইন। আপনি যদি সংবাদপত্রে যখন ছাপার দিন ছিল, সেই ছাপার দিনে যদি আপনি সংবাদপত্রে কোনো ভুল কিছু ছাপতেন, আপনার নামে প্রেস কাউন্সিলে মামলা দায়ের করতে হবে। প্রেস কাউন্সিল রায় দিবে যে আপনি কি অসাংবাদিক সুলভ, বা আপনি সাংবাদিকতা নীতি পরিপন্থী বা নীতির বিরোধী কোনো কাজ করেছেন কিনা। কিন্তু এখন কি হয়েছে? একই সংবাদপত্র ছাপাও হচ্ছে, ডিজিটালি বের হচ্ছে। সেই সংবাদপত্রের ডিজিটাল ভার্সনের জন্য আপনি কিন্তু যে সংবাদের জন্য আপনার প্রেস কাউন্সিলে যাওয়ার কথা ছিল, ওই সংবাদের জন্য একজন সংক্ষুব্ধ ব্যক্তি, এমনকি পুলিশ পর্যন্ত সংক্ষুব্ধ হয়ে নিজেই মামলা দায়ের করে আপনাকে ধরে নিতে পারে, এবং সেখানে সে আপনার সব ধরনের ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করতে পারে। সেটাকে সে নিয়ে গিয়ে
নিজে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। তো এটা করার যে বিষয়টি আপনি দেখেন, আপনি দৈনিক দ্বিতীয় আলো এই পত্রিকাতে কিছু একটা ছাপলেন, তাতে আপনি প্রেস কাউন্সিলে যেতেন এক সময়, কিন্তু এখন আপনি দ্বিতীয় আলো ডিজিটাল ভার্সনে একই সংবাদ ছাপার কারণে আপনাকে ডিজিটাল সিকিউরিটি আইনে আপনাকে যে কোনো একজন এসে, এমনকি সাব ইন্সপেক্টর বলে একজনকে আপনাকে চ্যালেঞ্জ করতে পারে এবং আপনার ডিজিটাল ডিভাইস সে বাজেয়াপ্ত করতে পারে। তো এই যে আইন, এটা কিন্তু দেখেন একটা আরেকটার পরিপন্থী। আমি একই সংবাদপত্রের ইলেকট্রনিক ভার্সনের জন্য কেন ডিজিটাল সিকিউরিটি আইনের মধ্যে পড়ব? তারপর ধরেন ফেসবুকে কিছু একটা ছাপা হলো, এই জন্য আপনি জুকারবার্গকে ধরে এনে আপনি তাকে হাত জোর করিয়ে ক্ষমা চাওয়াতে পারবেন না। কিন্তু আপনি যদি এখানে কোন একটা কোথাও কিছু ছাপা হয়, ভৌগোলিক কারণে আপনি এখানে বসেই আপনি ফেসবুকে কিছু একটা লিখেছেন, আপনাকে হাত জোর করিয়ে রাখা যাবে। এইটাও তো একটা অদ্ভুত ব্যাপার। আবার ওই একই অপরাধে কোন একটি পত্রিকার সম্পাদক বা চ্যানেলের যিনি প্রধান, তাকেও এনে হাত জোর করিয়ে রাখা যাবে, তাই না? কিন্তু আপনি জুকারবার্গকে আনতে পারছেন না। জুকারবার্গই তো এই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন, যে প্ল্যাটফর্মের কারণে এইসব উল্টাপাল্টা অদ্ভুত বাঁচার লোকজন স্বাধীনতার নামে যে আপনার মতো অনুষ্ঠান করছে। তো এই জন্য তো জুকারবার্গের দায়ী হওয়া উচিত, তাই না? কিন্তু জুকারবার্গ দায়ী হবেন না, দায়ী হবো আমি আর আপনি। কিন্তু সংবাদপত্রটা তো জুকারবার্গের, ফেসবুক তো জুকারবার্গের, আমরা তো সবাই ওইখানে কলাম লেখক মাত্র, তাই না? আমরা এখানে কন্ট্রিবিউটার। এই যে অদ্ভুত আইন, এইসব অদ্ভুত আইনের কারণে যেটা হয়েছে, এক ধরনের ভীতি তৈরি হচ্ছে এবং এই আইনগুলি নিরপেক্ষভাবে প্রযুক্ত হয় না। ফলে এই আইনের প্রতি ভীতির চাইতে আইন প্রয়োগকারীদের প্রতি ভীতি তৈরি হচ্ছে। অর্থাৎ কি কারণে আপনার মোবাইল ফোনটি বা আপনার হেডফোনটি ছিনিয়ে নেওয়া হবে আপনি কিন্তু জানেন না। তো এই জন্য লোকজন স্বনিয়ন্ত্রিত এক ধরনের অবস্থানে চলে গেছে। এটা আমি বলবো যে এটা এই ধরনের পরস্পর বিরোধী সাংঘর্ষিক বিভিন্ন অবস্থান আছে এবং এই ধরনের অবস্থান কি করে? এই ধরনের অবস্থান কর্তৃপক্ষকে নিজের খেয়াল খুশি মতো যে কোনো কিছু ব্যাখ্যা করার সুযোগ দেয়। অর্থাৎ আপনাকে প্রেস কাউন্সিলে নিতে হলে বলবে না না, এটা তো ছাপাখানা ছাপা হয়েছে, প্রেস কাউন্সিলই হয়ে যাবে যা হবার। আবার আপনাকে যদি ধরে নিয়ে যেতে হয় তখন বলবে না না, এটা তো ডিজিটালি প্রকাশ হয়েছে। এবং আমি লক্ষ্য করেছি যে কিছু কিছু মামলায় যারা শেয়ার দিয়েছেন তাদেরকেও দায়ী করা হয়েছে। আপনার মতামত আমি শেয়ার করেছি কেবল, এর মানে কিন্তু এই না যে আমি আপনার সঙ্গে সহমত ভাই। কিন্তু সাথে সাথে সকলকে সহমত ভাই বানিয়ে দিয়ে তাদের নামেও মামলা দায়েরের একটা বিষয় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায়, যে উনি আপনার বক্তব্য শেয়ার দিয়েছেন কেন, একই অপরাধে উনিও দোষী। তো এটা কি করে হয়? এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের অযৌক্তিক জিনিসপত্র থাকবার কারণে মানুষ এক ধরনের স্বনিয়ন্ত্রিত ঠুলি নিজের মুখে পরিয়ে দিয়েছে এবং এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়েছে। এবং আজকে যখন বিভিন্ন সূচকে আমাদের নিম্ন অবস্থান আমরা দেখি, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যে এই ধরনের সূচক, যেগুলি আরবিট্রারি সূচক বা যেগুলি অ্যাবস্ট্রাক্ট সূচক, যেখানে স্বাধীনতা, গণতন্ত্র, নিরাপত্তা এই বিষয়গুলি জড়িত, টাকা গোনা যায়। ফলে সেইখানে আপনি সূচকের উন্নতি গুণে বলে দিতে পারবেন, এই দেখ আমার কাছে পকেটে 1 কোটি টাকা আছে, কিন্তু আপনার মুখ দিয়ে ভক ভক করে মদের গন্ধ বের হচ্ছে, এটা না শুকে তো বোঝা যাবে না। ফলে যিনি শুকছেন তিনি বলছেন যে এই লোক টাকা হওয়াতে উচ্ছন্নে গেছে। এখন এই উচ্ছন্নে গেছে এটা বলার জন্য উনি কি বলবেন, যিনি মদ খেয়ে আমার সঙ্গে এসে ভক ভক করে গন্ধ ছাড়ছিলেন। এখন এই গন্ধ তো আপনি পরিমাপ করতে পারবেন না। আরেকজনের কাছে এই গন্ধ দারুণ লাগতে পারে, মনে হতে পারে যে আহ কি সুন্দর, এই গন্ধ অনেকদিন পাই না বলে উনি আনন্দ অনুভব করতে পারেন, তিনি যদি সুরির সাক্ষী মাতাল হয়ে থাকেন। আমাদের ভাষায় একটা প্রবাদ, তো আমাদের ভাষায় খুব স্ট্রং, খুব শক্তিশালী প্রবাদ গুচ্ছ, প্রবচন গুচ্ছ আমাদের ভাষায় খুবই শক্তিশালী। ফলে সুরির সাক্ষী মাতাল কিন্তু খুশি হয়ে উঠবে, যা ভক ভক করে গন্ধ বেরোচ্ছে, এই অসাধারণ কড়া মদ। কিন্তু যিনি এই গন্ধে বিরক্ত হচ্ছেন তিনি তো লিখবেন যে গন্ধ সূচকে আপনি একেবারে নিম্ন প্রান্তে চলে গেছেন। তা আমাদের এই অবস্থাটা হয়েছে। আমাদের একদিকে যেমন ছাপাখানার মান উন্নত হয়েছে, আমাদের কাগজের অভাব নাই, আমাদের কোনো কিছুর অভাব নাই, বিদ্যুতের অভাব নাই, আমরা অভাব দূর করেছি, কিন্তু স্বভাব হারিয়ে ফেলেছি। অভাবের সাথে যে স্বভাব নষ্ট হয়, আমাদের উল্টোটা হয়েছে, আমাদের ধন সম্পদের চরিত্র নষ্ট হয়েছে। এটা খুব ভয়ঙ্কর। আমি আপনাকে একটু উদাহরণ দিতে পারি। সেই সময় উপন্যাসে আমাদের এই পূর্ববঙ্গের দুজন কৃষক জমিদার শ্রেণীর লোক, মানে যারা হঠাৎ বড় লোক হয়েছেন, তাদের উল্লেখ আছে। তারা
কলকাতা গিয়ে বজরা ভাড়া করেছেন, বজরা ভাড়া করে সেখানে বাইজি এনেছেন, নাচ গানে তারা মত্ত, তারা খুব আনন্দে আছেন, কিন্তু অর্থ ফুরিয়ে গেছে। অর্থ ফুরিয়ে যাওয়ার পরে হঠাৎ সেই বজরার পাশে গঙ্গা নদীতে, ভাগীরথী নদীতে শব্দ শোনা গেল, ঝপাস ঝপাস। কেন? কারণ এই বজরা যাদের কাছ থেকে ভাড়া করেছিলেন, নর্তকী যাদের কাছ থেকে নিয়ে এসেছিলেন, তাদের আর পয়সা দিতে পারছেন না ওই দুই নব্যধরী। ফলে তাদেরকে পশ্চাতে পদাঘাত করে ভাগীরথী নদীতে ফেলে দিয়েছে সেই বজরার যে ভাড়া দিয়েছিল, কেরায়া দিয়েছিল সেই দুই ট্যান্ডল। কারণ এদের তো পয়সা ফুরিয়ে গেছে। তো পয়সার সাথে সাথে যদি স্বভাবের উন্নতি না হয়, তাহলে সেই সময় গ্রন্থের সেই দুই ট্যান্ডলের মতো অবস্থা আমাদের হতে পারে। এবং এটা হওয়া কিন্তু অস্বাভাবিক নয়। আমরা লাইবেরিয়াকে দেখেছি, আমরা নাউরুকে দেখেছি, আমরা অতি সম্প্রতি ব্রুনাই দারেসালামকে দেখছি যে অধিক ধন সম্পদে তারা এক সময় এই জানার আছে অনেক কিছু সেই সব বইয়ে তারা ধন সম্পদে উন্নত, মাথাপিছু আয়ের ক্ষেত্রে দারুণ এগিয়ে থাকা দেশ ছিল। এখন এই সুলতান আল বালকিয়া উনি চীনের কাছে ভিক্ষা করছেন বলে প্রকাশিত হয়েছে ইকোনমিস্ট পত্রিকাতে, বিভিন্ন পত্রিকাতে। চীনের কাছ থেকে ঋণে জর্জরিত হতে চলেছেন তিনি। এবং নাউরুকে যদি গিয়ে আপনারা দেখেন তাহলে দেখবেন যে নাউরুর লোকজন ওবিসিটিতে ভুগছে এবং তাদের মাথা পিছু আয় কমে একেবারে নিম্ন প্রান্তে চলে গেছে। এটা কারণ কি? কারণ ধন সম্পদ অর্জন করলেই হয় না, সম্পদ রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের আইন করতে হয়, এবং শুধু তাই নয়, সামাজিক সূচকে উন্নতি করতে হয়। আপনি অসাধারণ যে ফুটপাত, কালভার্ট, মেট্রো রেল বা রেলওয়ে, আপনি যা কিছু তৈরি করবেন না কেন, সেটাকে যদি মানুষ উঠে ময়লা করে ফেলে, নোংরা করে ফেলে, সেখানে সামাজিক যে নিয়ম কানুন না মানে, আপনি যত সুন্দর পাবলিক টয়লেটই তৈরি করেন না কেন, টয়লেট ট্রেনিং না থাকলে আপনি টয়লেটটা বানিয়েছেন সিঙ্গাপুরের মতো, কিন্তু গন্ধটা বের হবে তো সেই স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে আমি দেখেছিলাম যে স্লামডগ মিলিয়নিয়ার যে সেই ছেলেটা ছোট্টবেলায় পুরিশপূর্ণ একটি ড্রামের মধ্যে পড়ে গিয়েছিল অমিতাভ বচ্চনকে দেখার আকাঙ্ক্ষায়। এই পুরিশপূর্ণ ড্রামের মধ্যে পতন যদি হয় সেটা ভালো হবে না। সেজন্য আপনাকে একই সাথে টয়লেট ট্রেনিংটাও দিতে হবে। তাই আপনি যদি বলেন যে আমি দারুণ টয়লেট বানিয়েছি, এত উন্নতি আমার হয়েছে, সাথে ওই উন্নতিটাও করতে হবে যে আমি 16 কোটি লোককে টয়লেট ট্রেনিং দিয়েছি, এই টয়লেট তারা ভালোভাবে ব্যবহার করতে পারে। এই দুইটা জায়গায় যখন আমরা একই সাথে উন্নতি করব, তখন আমরা আসলে এই যে সুফল আমাদের অধিক উন্নতি সেটা আমরা ভোগ করতে পারবো। নইলে আমাদের একদিকে পকেট খুলবে আর একদিকে আমাদের পকেট মার হয়ে যাবে। এবার একটু আসা যাক যে প্রাইভেট রেডিও, টেলিভিশন বা সংবাদপত্রের যে জগৎটা, বেসরকারি যে মিডিয়া জগৎটা, সেইখানে যে সাংবাদিকদের বেতন ভাতা, তাদের চাকরির নিশ্চয়তা, তাদের ইন্স্যুরেন্স পলিসি, এই ব্যাপারগুলো গড়ে ওঠেনি। কিছু কিছু মিডিয়া আছে ব্যতিক্রমী, যেখানে মোটামুটি ভাবে বেতন নিয়ম কানুন মেনেই দেয়া হয়, ওএস বোর্ডের নির্দেশনা মেনে তারা দিয়ে থাকে। কিন্তু সব ক্ষেত্রে তারা, সবগুলো মিডিয়াকে এটা আমরা করতে দেখি না। একটা তুলনামূলক আলোচনা নিশ্চয়ই আসতে পারে যে আপনি ভারত এবং পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলো এবং এমনকি এফএম রেডিও চ্যানেলগুলো যদি দেখেন, তাহলে আপনি দেখবেন যে তাদের অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক সূচকে কিন্তু তারা এখন বাংলাদেশের পেছনে, কিন্তু সেখানে সাংবাদিকদের বেতন ভাতা বা এটা নিয়মিত পাওয়ার নিশ্চয়তা বা মোটামুটি একটা পেশাদারি কাঠামো কিন্তু তৈরি হয়েছে, যে এই পেশায় থেকে জীবন নির্বাহ সম্ভব। বাংলাদেশের গণমাধ্যমে, বেসরকারি গণমাধ্যমে এই জায়গাটি প্রস্তুত হয়নি বা একেবারেই ভঙ্গুর, এরকম অভিযোগ আছে। আপনি কি বলবেন? হ্যাঁ, অভিযোগ আছে এবং এই অভিযোগ অনেকাংশে সত্য। আমাদের এখানে ওয়েজ বোর্ড আছে এবং সেই ওয়েজ বোর্ড আসলে বাস্তবসম্মত না। এই জন্য নয় যে আপনি ওয়েজ বোর্ডে কেবল বেতনের সংখ্যাটা লিখে দিলেই হয় না বা বেতনের অঙ্কটা লিখে দিলেই হয় না। এটি দেওয়ার ক্ষমতা এই বাজারে যারা আছেন তাদের আছে কিনা, অথবা এটিকে মনিটর করা, এটিকে দেখভাল করা, এটি যারা পাচ্ছেন তারা ঠিক মতো পাচ্ছেন কিনা, এই প্রক্রিয়া কোনোটাই আসলে নাই। ফলে এটি একটি ওপেন সিক্রেট যে সকল সংবাদপত্র
ওয়েব বোর্ড মেনে বা সকল টেলিভিশনের ক্ষেত্রে তো এটা নাই, ওয়েব বোর্ড মানে ডিজিটাল সাংবাদিকতার ক্ষেত্রে এটা নাই, তো শুধু প্রিন্টেড সাংবাদিকতা ক্ষেত্রে। তো এই ধরনের ওয়েব বোর্ড মেনে সবাই বেতন দিচ্ছেন কিনা বা সবাই পাচ্ছে কিনা এটা নাই। আরেকটা জিনিস হচ্ছে যে সংবাদপত্র হতে গেলে আপনার কিছু ন্যূনতম বিষয় থাকতে হবে, কিন্তু এটা কিন্তু বলা নাই যে একটি সংবাদপত্র আসলে ন্যূনতম কতজন কর্মী থাকবেন কিংবা কতজন আপনাকে নিতে হবে একটা সংবাদপত্র করতে গেলে। এটা বলা নাই বলে আপনি যদি ৩ জনকে নিয়ে ৩ জনকে ওয়েব বোর্ডে বেতন দিতে পারেন, ৩০ জনকে দিতে চাইলে ৩০ জনকে দিতে পারেন, ৩০০ জনকে দিতে চাইলে দিতে পারেন, আপনার ইচ্ছা। এই যে ইচ্ছা মতো অনেক কিছু করার ফাঁকফোকর আছে, এটা কিন্তু আমার মনে হয় যে সাংবাদিকদের শুধু না, প্রফেশনাল গণমাধ্যম গড়ে তোলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। যদি সকলকে ওয়েব বোর্ড মেনে বেতন দিতে হতো, তাহলে এই সংবাদপত্র নিয়ে খেলাধুলা করা বা চ্যানেল নিয়ে খেলাধুলা করা, যাকে খুশি তাকে চাকরি দেওয়া, যেমন খুশি তেমন লোকজনকে এনে রাতারাতি তাদেরকে গণমাধ্যমের কর্মী বানিয়ে দেওয়া, এই বিষয়গুলি থাকতো না। মানুষ সত্যিকার অর্থে তার বিনিয়োগকে সুরক্ষিত করার জন্য কাজ জানা লোকদের চাকরি দিত, যারা বোঝে তাদেরকে আনত, এবং বিনিয়োগ করলে ভালো মানুষের পেছনে সেটার যে ফলাফল সেটাও পেত। এবং এইভাবে এত সংবাদপত্র, এত টেলিভিশন চ্যানেল তৈরি হতো, কম তৈরি হতো, কিন্তু সেগুলো গুণগত মানে অনেক, আমার ধারণা যে উন্নত থাকতো। এটা আসলে একটা অচ্ছেদ্য চক্র, যেখানে একদিকে আপনি বেতন কম দিচ্ছেন বলে আপনি ভালো মানুষ পাচ্ছেন না, আবার ভালো মানুষ পাচ্ছেন না বলে আপনার সংবাদের মান উন্নত হচ্ছে না, সংবাদের মান উন্নত হচ্ছে না বলে মানুষ পড়ছে না, মানুষ পড়ছে না বলে আপনার আয় হচ্ছে না, বিজ্ঞাপন পাচ্ছেন না, আপনার আয় হচ্ছে না বলে আপনি আরো কম বেতনে লোকজনকে নিচ্ছেন বা নিচ্ছেন না বা ছাঁটাই করছেন। তো এইটা আসলে আমার মনে হয় যে প্রফেশনালিজমের অভাব। যে কোনো পুঁজিবাদী ব্যবস্থা, আপনি যখন পুঁজিবাদকে গড়ে তুলতে চাইবেন, আপনাকে ক্লাসিক্যাল পুঁজিবাদ হিসেবে গড়ে তুলতে হবে। পুঁজিবাদে কিন্তু ফাঁকি দেওয়ার জায়গা নাই, আপনার এটা বুঝতে হবে। কারণ পুঁজিবাদ এখন কিন্তু বাজার নিয়ন্ত্রিত, এবং বাজারকে আপনি যদি উপেক্ষা করেন, তাহলে আপনি কোনোভাবেই এই পুঁজিবাদী ব্যবস্থায় টিকে থাকবেন না। আপনি যদি একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে টিকেও থাকেন, মানুষ আপনার চাইতে আনন্দবাজার বেশি পড়বে, আনন্দবাজারের চেয়ে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ কিংবা ধরেন ওয়াশিংটন পোস্ট কিংবা আপনাদের এখানে কি একটা পত্রিকা বের হয় ডন টন, এগুলো পড়বে মানুষ। মানে একটা কিছু বেছে নেবে যেটা তার চেয়ে ভালো, তার চেয়ে ভালো। একটা বিষয় যেটা হয়েছে যে শিক্ষার উন্নতির কারণে মানুষ বহু ভাষাভাষী হয়েছে। এখন চাইলেই তাকে একটা বাংলা সংবাদপত্র দেওয়া সম্ভব না যে সে ইংরেজি জানে না বলে। মানুষজন এখন ইংরেজি বোঝে, ইংরেজি না বুঝলে হিন্দি বোঝে, হিন্দি না বুঝলে উর্দু বোঝে, কিছু না কিছু একটা বোঝে। ফলে সে কিন্তু তার একটা জায়গা খুঁজে বের করে ফেলে যেটা বেটার, যেটা সেটা পাচ্ছে না তার চেয়ে ভালো। তাই আমি মনে করি যে পেশাগতভাবে এই না দেখলে সংবাদপত্রকে এবং গণমাধ্যমকে এই বিষয়টা ঘূর্ণায়মান আছে এবং ঘূর্ণায়মানই থাকবে। অর্থাৎ কম বেতন, কম মেধা, কম গুণগত মান সম্পন্ন খবর, কম পাঠক, কম আয়, কম বেতন, আবার কম মেধা, এইভাবেই ঘুরতে থাকবে। আপনি যদি বেতনের বৈষম্য দেখেন, তাহলে দেখবেন সম্পাদকের সাথে তার পরবর্তী ব্যক্তির বেতনের বিরাট গালফ অফ ডিফারেন্স, মানে গালফ না বলে বে অফ বেঙ্গল বা তার চেয়ে আটলান্টিক ডিফারেন্স। এই যে আটলান্টিক অফ ডিফারেন্স, এটাও তো খুব ভালো না। এটাও নির্দিষ্ট করা উচিত, সম্পাদকের সাথে তার সাধারণ সাংবাদিকের বেতনের পার্থক্য কত গুণ হবে। সেক্ষেত্রে কি হতো, সম্পাদক 10 লাখ টাকা নিতে গেলে সাধারণ সাংবাদিকের বেতন 1 লাখ টাকা বা 90,000 টাকা। কিন্তু সেটা তো হচ্ছে না। সাধারণ সাংবাদিক 15,000, 20,000, 25,000 টাকা বেতনে চাকরি করছেন, সম্পাদক সাহেব 7 লাখ টাকা, 10 লাখ টাকা বেতন দিচ্ছে, 5 লাখ টাকা বেতন দিচ্ছে। এটাও হওয়া উচিত না। আমি মনে করি যে এই বিষয়গুলি একান্তই প্রফেশনালিজমের অভাব। প্রশিক্ষণের ক্ষেত্রে মনোযোগের অভাব পরিলক্ষিত হয়েছে। অনেক আহ, আহ, ভালো সাংবাদিকতা, অনেক পেশাদার সাংবাদিকতা, অনেক ভালো রিপোর্ট চোখে পড়ে, কিন্তু আহ, সেটা সব মিডিয়ায় না বা সব সাংবাদিকের মধ্যে নেই। সমন্বিত একটা 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 পেশাদারিত্বের জায়গা বা সাংবাদিকতার নৈতিকতা মেনে যে সাংবাদিকতা করা, এই জায়গাটি খুব একটা প্রতিষ্ঠা করা যায়নি। একদিকে দেখুন, ওই যে বেতন ভাতার নিশ্চয়তা না থাকায় কেবলমাত্র দেখা যাচ্ছে যে একটা প্রেস কার্ড দিয়ে ছেড়ে দেয়া যে তুমি তোমার মতো করে খাও, এরকম একটা মনো মানসিকতা কাজ করে অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে সাংবাদিকরা আহ, আহ, অনেক, যেহেতু এটা একটা খুব ধনী হওয়ার, দ্রুত ধনী হওয়ার ইঁদুর দৌড় চলছে, সেখানে সাংবাদিকদের অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন।
এথিক্সের জায়গায়, কোড অফ এথিক্সের জায়গায় একটা বড় ধরনের বিপত্তি উপস্থিত হয়েছে। এটা এটা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি? আপনি যদি কম বেতন দেন, কম সুযোগ সুবিধা, তখন তো মানুষ ভিন্ন পথে চেষ্টা করবে, কারণ দ্বিতীয়ত হচ্ছে যে নৈতিক অবক্ষয় শুধু একটি সেক্টরে হয়নি, সকল ক্ষেত্রেই হয়েছে। আপনি নৈতিক অবক্ষয়ের উদাহরণ দিতে চান, তাহলে আমি গতকাল একটা সংবাদ দেখেছি, আজকে একটা সংবাদ দেখেছি, যেগুলো সত্যি হয়ে থাকলে এটাও তো ভয়ঙ্কর, যে এক ডাক্তার দম্পতি তারা প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে জড়িত হয়েছে, আরেক ডাক্তার তার নিজের মার্কশিট এবং ফলাফল জালিয়াতি করেছেন। তো এবং এগুলি ঘটেছে আজকের থেকে 20-25 বছর আগে, 10 বছর 15 বছর আগে ঘটেছে। তার মানে কোথায় আমরা আসলে নৈতিকতাকে হারিয়েছি? নৈতিকতা হারানোর প্রধান একটি কারণ হচ্ছে আমরা আমাদের জীবনের লক্ষ্য হিসেবে অর্থ উপার্জনকে সবচেয়ে উপরে স্থাপন করেছি। আমাদের পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো সরকার থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ, সবকিছুই নিজেদেরকে বলেছে, অন্যদেরকেও বলেছে যে অর্থনৈতিক উন্নতি জীবনের উন্নতি। আপনার যদি অনেক টাকা হয়, আপনার যদি অনেক বৈভব হয়, বিত্ত বৈভব হয়, আপনি যদি জীবনকে উপভোগ করেন, এবং সেটাই হচ্ছে আপনার উন্নতি। কিন্তু এই উপভোগের যে অন্য অনুষঙ্গ আছে, সেগুলি আমাদের রাষ্ট্র তৈরি করে না। আমাদের দেশে কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে ওয়ার্ডে ওয়ার্ডে, বিভিন্ন জায়গাতে সরকারি খরচে গণমিলনায়তন তৈরি হয়েছে, কিন্তু সেখানে কোনো খেলাধুলার ব্যবস্থা নাই, কোনো ইনডোর গেমস নাই। সেখানে নিয়মিত কোনো চলচ্চিত্র কিংবা নাটক মঞ্চস্থ হওয়া বা চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা নাই। সেখানে কোনো লাইব্রেরি নাই, কোনো কমিউনিটি পাঠাগার নাই। কেবলমাত্র ভবনটি তৈরি হচ্ছে এবং এই ভবনগুলি রাজনৈতিক সভা সমাবেশ, 555 প্রিন্সেস জরিনা কিংবা এই টাইপের নৃত্য গীত, অথবা বিবাহের ভোজন, সেই সব জন্য ব্যবহৃত হচ্ছে। আমার নিজের এলাকার যে কমিউনিটি সেন্টারটা আছে, এটা আমার আম্মা একটা কথা বলেন, খোদার 30 দিন, মানে হচ্ছে যে মাসের প্রতিদিনই এটা বিবাহে ব্যস্ত থাকে। ওইখানে গেলে আপনি বিরিয়ানির ভুরভুর গন্ধ আপনি পাবেন, এবং আপনি বিরিয়ানি এবং এর যে সুবাস, এই সুবাসে সুবাসিত একটি কমিউনিটি সেন্টার, সেখানে আর কিছু হয় না। যিনি ওয়ার্ড কমিশনার তিনি বসেন, কারণ তার ওয়ার্ডের মধ্যে এই বিরাট কমিউনিটি সেন্টার, বিশাল। তো এই কমিউনিটি সেন্টার থেকে লাভ কি? বিবাহের বেতন। এই কমিউনিটি সেন্টারের লাভ হচ্ছে বাবুর্চি। এই কমিউনিটি সেন্টারের ক্ষতি হচ্ছে মুরগি, কারণ অসংখ্য মৃত্যুতে কিছু। কিন্তু কি লাভ হচ্ছে এই সমাজের এই কমিউনিটি সেন্টার, যেটার নাম হচ্ছে কমিউনিটি সেন্টার, সেখানে কমিউনিটির কি লাভ হচ্ছে? কমিউনিটিকে প্রতি সপ্তাহে একদিন এখানে যেতে পারে, ওখানে কি কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়? তো সামাজিক অবক্ষয়ের যে চূড়ান্ত জায়গাতে, এখানে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে গেছে, কারণ আমাদের দৃষ্টিভঙ্গি ছিল তেজারতি, আমাদের দৃষ্টিভঙ্গি ছিল আয়, আমাদের দৃষ্টিভঙ্গি ছিল পয়সা কামাই। আমরা বারবারই ভেবেছি যে কেবল অর্থনৈতিকভাবে উন্নতি করলে আমাদের দেশ ও সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু আমরা তো অর্থনৈতিক উন্নতিকে আমাদের জীবনের উন্নতিতে কাজে লাগাতে পারি না। তাই আমাদের দেশে পাঠকের সংখ্যা কমেছে, আমাদের দেশে চিন্তাশীল মানুষের সংখ্যা কমেছে, আমাদের দেশে সহনশীলতা কমেছে, আমাদের দেশে মানুষের দৃষ্টিভঙ্গি উদারতা থেকে ধীরে ধীরে সংকুচিত হতে হতে একচোখা সেই যে পরিণত হয়েছে, যে ওই একচোখা দানব পুলিসিস, যার চোখের মধ্যে তরবারি ঢুকিয়ে দিয়েছিল, সেই একচোখা দানবে পরিণত হয়েছে। আমার প্রশ্নটা তো ওইখানে, যে একচোখা দানবে আমি কেন পরিণত হব? আমার কেন এক চোখ থাকবে? আমার কেন একটা সুরঙ্গের মধ্যে কেন আমি সবকিছু দেখবো? আমি কেন একটা টানের ভিশনে আক্রান্ত হব? এই সুরঙ্গ দৃষ্টিতে আক্রান্ত যে জীবন, সেই জীবনকে আমরা নিজেরাই নির্মাণ করেছি। আজকে সেই সুরঙ্গ থেকে বের হতে পারছি না, কারণ একটি সুরঙ্গে যদি আপনার অনেকে মিলে ঢুকে পড়েন, বের হতে পারবেন কিন্তু একজন একজন করে। ঢুকে গেছেন 50 জন, কিন্তু সুরঙ্গের ছিদ্র এত ছোট, বের হবেন একজন একজন করে। ফলে এই যে দীর্ঘমেয়াদী অবক্ষয়ের মধ্যে আমরা প্রবেশ করেছি, এখান থেকে মুক্ত হবার জন্য একটা জাতীয় ঐকমত্য কিংবা একটা জাতীয় কার্যক্রম প্রয়োজন, কিন্তু সেই দিকে কারো মন আছে বলে মনে হয় না। এবং নেই বলে আপনি দেখেন এই অবক্ষয় কোথায় পৌঁছেছে। আমাদের কেন্দ্রীয় ব্যাংক, যার কাজ হচ্ছে সকল ব্যাংকের নীতি, অর্থনীতি, দুর্নীতি সব দেখা, যার কাজ হচ্ছে অভিভাবকের মতো সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করা, সেই ব্যাংকের অফিসার নাকি ঘুষ খেয়ে অন্য আর্থিক প্রতিষ্ঠানকে চুরি করতে দিয়েছেন, এটা দুদক অভিযোগ করেছে। আমি যদি দুদকের অভিযোগকে ভাবি যে অভিযোগের কিছুটা হলেও সত্যতা আছে,
সে তথ্য তো ভয়ঙ্কর যে কেন্দ্রীয় ব্যাংকে আপনি বিশ্বাস করতে পারছেন যে তারা গিয়ে যাকে বলে যে এই অর্থনৈতিক প্রতিষ্ঠান ভালো, আসলে সেটা ভালো না, এবং নাম এসেছে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের। ফলে সংবাদপত্রকে আলাদা করে এথিক্সে চিন্তা করা উচিত না। সামাজিক যে নৈতিক অবক্ষয় ঘটেছে, যে ভয়ঙ্কর অবক্ষয়ের মধ্যে সমাজ নিপতিত হয়েছে, এখান থেকে উঠে আসার উপায় কেবলমাত্র শুভর সঙ্গবদ্ধতা, অর্থাৎ ভালোকে একত্রিত হয়ে একসঙ্গে চলতে হবে এবং কথা বলতে হবে। এই এই বিষয়টিকে ছড়িয়ে দিতে হবে যে অর্থনীতির সাথে নৈতিকতার উন্নতিও করতে হয়, নইলে অর্থনৈতিক উন্নয়ন কোনো কাজে লাগে না। এখন একটা নতুন মিডিয়ার যুগ এবং ইন্টারনেট মিডিয়া বিকশিত হবার কারণে এমন একটা পরিবর্তনের জোয়ার এসেছে যে এই বাস্তবতায় কোনো তথ্যই আসলে লুকিয়ে রাখা সম্ভব নয়। পৃথিবীতে এমন কোনো তথ্য থাকতে পারে না যে যে তথ্যটি লুকিয়ে রাখা সম্ভব। এই হচ্ছে একটা বাস্তবতা। এখন ধরুন এই যে সাংবাদিকদের কারাগারে পাঠানো, কার্টুনিস্টকে কারাগারে পাঠানো, আহ, এই ঘটনাগুলো ঘটার কারণেই বা সাংবাদিক হত্যার পরে এটা ন্যায় বিচার না পাওয়া, এইসব কারণেই কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ পিছিয়ে পড়েছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা বাস্তবতা। কেননা যে যে সত্যটা বেরিয়ে আসবেই সেটাকে আটকানোর চেষ্টা করতে গেলে যেটা হচ্ছে যে অযথা দুর্নাম হয়ে যাচ্ছে। বরং এই যে অবাধ তথ্য প্রবাহের যে যুগ এবং গণতন্ত্রে জনগণের যে তথ্য জানার অধিকার, এটাকে মর্যাদা দিলে তাহলে হয় কি যে এই দুর্নামের জায়গাটা হয় না, অযথা এই সেলফ সেন্সরশিপের দরকার হয় না, বরং কোড অফ এথিক্স যে জায়গাটা আছে মিডিয়ার, সেটা প্রশিক্ষণের মাধ্যমে মিডিয়াগুলো যদি নিশ্চিত করে তাহলে এই দুর্নাম এড়ানো সম্ভব। এখানে সমস্যার জায়গাটা হচ্ছে যে একটা অনুভূতি বা সেন্টিমেন্টের জায়গা। এটা দক্ষিণ এশিয়ায় একটা নতুন ধরনের জিনিস, এটা পৃথিবীর অন্য কোথাও নেই। এই যে সেন্টিমেন্ট, এটা আমরা দেখতাম যে ভারতে ধরুন নরেন্দ্র মোদীর কে নিয়ে ক্যারিকেচার হলে তার ভক্তরা ক্ষেপে উঠতেন, বা এই পাকিস্তানে ইমরান খানকে নিয়ে ক্যারিকেচার হলে তার ভক্ত অনুসারীরা এদেরকে ইউথিয়া বলা হয়, এরা ইউথ বলে নিজেদেরকে, এদেরকে জন্য ইউথিয়া বলা হয়। তো এই ভক্ত এবং ইউথিয়াদের চাপে নানান রকম মামলা টামলা প্রথম দিকে হয়েছিল। পরে কিন্তু নরেন্দ্র মোদী নিজেই একটা বক্তৃতায় বললেন যে ঠিক আছে, হোক ক্যারিকেচার, পৃথিবীর অন্য জায়গায় হচ্ছে, আমাকে নিয়েও হোক। আপনি দেখবেন যে অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ান ভারতে বিকশিত হয়েছে। ইমরান খানও এটা মেনে নিয়েছেন যে এত অনুভূতির বাজ বিচার করে লাভ নেই, যুগের হাওয়া এটা, পৃথিবীর হাওয়া এটা, হতে দেয়া যাক। এই বাস্তবতাটা কিন্তু আসলে গোটা পৃথিবীর অর্গল খুলে গেছে, আকাশ এখন মুক্ত। এই বাস্তবতাটি বাংলাদেশে অনুধাবন কতটা প্রয়োজন এবং সেটা কতটা স্বাস্থ্যপ্রদ আমাদের নিজেদের স্বার্থেই। সত্য নিয়ে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, যদি না আপনি নিজে মিথ্যার মধ্যে থাকেন। কারণ সত্য তো সত্যই, এটা মানুষ জানবে না জানবে না। আপনি তখনই ভয় পাবেন যদি আপনি জানেন যে আপনি মিথ্যার মধ্যে আছেন, অথবা আপনি ভয় পাবেন তখনই যখন আপনি জানবেন যে সত্য প্রকাশিত হলে আপনার অবস্থান কিংবা আপনার সম্মান কিংবা আপনার কোনো কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমি মনে করি যে সত্য মিথ্যা এই হিসেবে চিন্তা না করে যে কোনো সংবাদ প্রকাশিত হলে হবে। মানুষ সাধারণত মিথ্যাকে গ্রহণ করে না এবং মিথ্যাকে গ্রহণ করানো যায় না। সত্য শেষ পর্যন্ত বের হয়ে আসে এবং আজ হোক কাল হোক সেটা বের হয়ে আসবেই। আপনারা যদি এডওয়ার্ড স্নোডেনের লেখা পড়েন, তার একটা বই আছে পার্মানেন্ট রেকর্ড, যেটা আমি অতি সম্প্রতি পড়েছি। তো সেখানে উনি একটা কথা বলেছেন যে পৃথিবীতে এখন সব কিস্ট্রোক রেকর্ড করা হয় এবং আপনি যেদিন ইন্টারনেটে ঢুকেছেন, যখনই আপনি আপনার নিজের একটা আইডি তৈরি করেছেন, তারপর থেকে আপনি কি করেছেন আর করেন নাই, এটা পৃথিবীর কোনো না কোনো জায়গাতে মহাফেজখানায়, ডিজিটাল মহাফেজখানায় এটা জমা হচ্ছে। এবং যে কোনো সময় আপনাকে যদি খুঁজে বের করার চেষ্টা করে বা যে কোনো সময় আপনার সম্পর্কে কেউ জানতে চায়, বিশেষ ব্যক্তিবর্গ সেটা জানতে পারবে। এবং জানতে পারলে কি হবে, আপনার জীবনে অন্তত একবার হলেও আপনি যার কারোর সাথে কথা বলেছেন কিংবা জেনেছেন, তাদের আপনাকে ট্রেস করার চেষ্টা করতে পারবে।
জীবনে একবার কোনো দোকানে গেছেন, সেই দোকানের ঠিকানা গিয়েও আপনাকে খুঁজতে পারবে। অর্থাৎ আপনার লুকোনোর জায়গা ক্রমাগত সংকুচিত হয়ে আসছে। যেখানে ব্যক্তি আপনার লুকানোর জায়গা নাই, সেখানে তো আপনি খুব সহজে আপনার তথ্য লুকিয়ে রাখতে পারবেন না, এটা সম্ভব না। ফলে যারা এটা করে তারা অহেতুক সময় এবং অর্থের অপচয় করে। নিজে ঠিক থাকলেই হয়, তাইলে তার মানুষকে ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি ঠিক থাকেন, আপনার মানুষকে ভয় পাওয়ার কি আছে? আর স্ট্যান্ড আপ কমেডিয়ানরা স্ট্যান্ড আপ কমেডি করে, কিন্তু তারা তো কমেডিয়ানই। এটা তো বুঝতে হবে, আপনি তো আর কমেডিয়ান না। আপনাকে নিয়ে কমেডি করতেই পারে, মানুষ কি নিয়ে কমেডি করে? গোপাল ভাঁড়ের কমেডির প্রধান ব্যক্তিকে রাজা কৃষ্ণচন্দ্র। রাজা কৃষ্ণচন্দ্র তো রাজাই থেকেছে, গোপাল গোপালই থেকেছে, কিন্তু গোপাল রাজার সঙ্গে রগড় করত, সেটাই কাহিনী। কিন্তু গোপাল কি রাজা হয়েছে? হয় নাই তো। ফলে গোপালকে যদি কৃষ্ণচন্দ্র ভয় পেত, তাহলে চিন্তা করেন আজকে এই গোপাল ভাঁড়ের যে কাহিনী, চমৎকার কাহিনী, আমরা পেতাম না, তাই না? সম্রাট যদি নাসিরউদ্দিন হোজ্জাকে ভয় পেত, বীরবলকে যদি আকবর ভয় পেতেন, তাহলে আমরা এই বীরবলের কাহিনী, ভিনদেশী এক বীরবল, আপনার মনে আছে কিনা? ছোটবেলায় আমাদের নাসিরউদ্দিন হোজ্জার বিষয়ে বই লিখেছিলেন নাসির আলী বলে এক ভদ্রলোক, এবং সেই নাসির আলী সাহেব দিয়েছিলেন ভিনদেশী এক বীরবল। মানে উনি নাসিরউদ্দিন হোজ্জা লিখলে লোকে বুঝবে না, তাই ভিনদেশের বীরবল এটা বলেছিলেন। এই যে বীরবল বলেন, গোপাল বলেন, জিভস বলেন, এই যে থ্যাংক ইউ জিভস এর জিভস, কিংবা আজকে এই যে আমরা বললাম যে নাসিরউদ্দিন হোজ্জা, কেন এরা কি কেউ সম্রাটের জায়গা নিতে পেরেছে? পারে না। সম্রাট তো সম্রাট হয় এই জন্য যে সে এই বিষয়গুলিকে সহ্য করতে পারে, সে গোপাল যখন সম্রাট, আপনার নিশ্চয়ই গোপালের কৌতুকটা মনে আছে যে সম্রাট জিজ্ঞেস করেছেন যে গোপাল কি সুখ? তো গোপাল বলেছেন যে খুব ভালো করে যদি টয়লেট পাই সেটাই হচ্ছে সুখ। সম্রাট বিরক্ত হয়েছেন, বলছে তুমি এটা দুর্গন্ধযুক্ত বাদে গোপাল, দুর্বল সম্রাট। কিন্তু নৌকার মধ্যে সম্রাট ছিলেন, এবং সম্রাটের যখন এই ইচ্ছাটা জাগ্রত হলো তার লাগবে, সম্রাট বলে নৌকা থামা, এবং গোপাল সম্রাট ফিরে আসার পরে বলছে সম্রাট এখন আপনি বলেন তো কিসে সুখ? সম্রাট বলেন গোপাল তুমি ঠিকই বলেছিলে। এই যে এটা তো একটা হাসির ব্যাপার, এখানে কিছু শিক্ষার নাই, কিন্তু এই হাস্যরস সম্রাট মেনে নিতেন। গোপাল তার সাথে রসিকতা করতেন। গোপাল সম্রাটের সঙ্গে কি নিয়ে না রসিকতা করেন, হাজার হাজার জিনিস নিয়ে রসিকতা করেছেন। তো আপনি যদি সত্যিকার অর্থেই সম্রাট হয়ে থাকেন, আপনি যদি সত্যিকার অর্থেই ক্ষমতাবান হয়ে থাকেন, তাহলে গোপালের কাছ থেকে তো ভয় পাওয়ার কিছু নাই, বরং গোপালকে পালার কথা। আপনি গোপালকে পালবেন, গোপালের রসিকতা শুনবেন, গোপালের রসিকতায় মুগ্ধ হয়ে মাঝে মাঝে নকল মুক্তার মালা তার দিকে ছুড়ে দেবেন, অসুবিধা নাই কোনো। কারণ ক্ষমতাবান ব্যক্তি নকলটা ছুড়ে দিল সেটা আসলের মতোই, কারণ যিনি দিয়েছেন তিনি গুরুত্বপূর্ণ, মুক্তাটা গুরুত্বপূর্ণ না। এই জন্য আমার কাছে মনে হয় যে সারা পৃথিবীতেই যারা এই স্ট্যান্ড আপ কমেডিয়ান, কার্টুনিস্ট, কিংবা ধরেন এই এদের এই এই বিষয়গুলিকে নিয়ে মাথা ঘামায়, আমার মনে হয় এটা সময়ের অপচয়ের চেয়ে বেশি কিছু না। কারণ কার্টুনিস্টরা পৃথিবীতে কোথাও কোনো কারো প্রতি হুমকি হয় নাই, বরং অনেক ক্ষেত্রে কার্টুনিস্টরা সমস্যাটিকে নির্দিষ্ট করে দিয়েছে। আজকে আপনি যদি বলেন টোকাই, আমাদের ছোটবেলার টোকাই রণবী আঁকতেন, রণবীকে এখন খুব সাহসের সাথে টোকাই আঁকতে পারবেন? আমার মনে হয় না পারবে। তো এই যে আমরা একটা সমাজ তৈরি করছি যেখানে কার্টুনিস্ট পর্যন্ত চিন্তিত যে সে কি আঁকতে কি আঁকবে, কার চেহারাটা উল্টাপাল্টা হয়ে যাবে, হয়ে গেলে যদি কোনো বিপদ হয়। তো এটা আমি মনে করি যে এটা আমাদের উন্নয়নের পরিপন্থী। আরো বেশি স্ট্যান্ড আপ কমেডি হবে, পাড়ায় পাড়ায় হবে। রবিন উইলিয়ামস, এই যে বিশ্বখ্যাত অভিনেতা, কি করতেন? উনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে স্ট্যান্ড আপ কমেডি করতেন, এবং এই স্ট্যান্ড আপ কমেডিয়ানের কাছ থেকে আমরা বিশ্ব সেরা একজন অভিনেতা পেয়েছি। সিটকম থেকে আমরা অসংখ্য ভালো অভিনেতা পেয়েছি হলিউডে। এই যে হলিউড গড়ে উঠেছে, কিভাবে গড়ে উঠেছে? এইভাবেই গড়ে উঠেছে। আপনি যদি এই মেধা যখন তরুণ থাকে, ছোট থাকে, সেই সময় তার হাস্যকর কাজগুলি সেইগুলিকে করতে না দেন, তাহলে সিরিয়াস মানুষটা জীবনও তৈরি হবে না। প্রতিটি সিরিয়াস মানুষের জীবন আপনি দেখবেন যে ছোটবেলায় সে কোনো একটা হাস্যকর কাজ করতো, একটা মজার কাজ করতো, এমন কাজ করতো যেটা কল্পনাই করতে পারে। এর কারণ হচ্ছে ওই অদ্ভুত কাজগুলির মধ্যে দিয়ে সিরিয়াস মানুষেরা গড়ে ওঠে। আপনি যদি সমাজ থেকে অদ্ভুত কাজ ছোটবেলায় দূর করে দেন, আপনার যদি শৈশব, কৈশোর কিংবা যৌবন ভয়ের মধ্যে কাটে, আপনার যদি নিজের মত প্রকাশের ক্ষেত্রে আপনি কুণ্ঠিত থাকেন, তবে একদিন আপনি দেশের পক্ষে কথা বলতেও আপনি ভয় পাবেন। এবং আপনি যখন নেগোশিয়েট করবেন বড় বড় বিশ্ব ব্যাংক থেকে শুরু করে বড় বড় বিশ্বব্যাপী আপনার যে কাউন্টার পার্ট তাদের সাথে, আপনার তখন ওই ছোটবেলার স্মৃতি মনে পড়বে, যদি কিছু বলে ফেললে যদি কিছু হয় থাক বাবা, চুপ করে থাকি। একটা প্রজন্মের মানসিকতা যদি এইভাবে তৈরি হয়ে যায়, সেটা আমাদের জন্য মোটেও উপকারের কারণ হবে না, এটা ক্ষতির কারণ হবে।
আমাদের ছেলেমেয়েরা চুপ করে থাকবে, তারা কোথাও কোনো কথা বলবে না, তারা সব জায়গাতে গিয়ে সকলকে একইভাবে যা শিখেছে ছোটবেলায় সেটাই সে করবে। এবং আমাদের দেশে আমরা মনে রাখতে হবে যে আকবরের নবরত্ন সভায় বীরবল তো একজন, কৃষ্ণচন্দ্রের সভায় তো গোপাল একজন, বাকিরা তো সব সিরিয়াস মানুষ। একটা গোপাল দুইটা গোপালকে সহ্য করতে না পারলে তখন এই সিরিয়াস মানুষদের নবরত্ন সভাটা আর হয় না, তখন গোটা সমাজই গোপালে ভরে যায় এবং সকলেই লেজ নাড়ে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে এই লেজ নাড়ার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। নলেজ, তাই না? এটা যদি আপনি বাংলায় বলেন তাহলে নলেজ মানে ন যদি হয় নাই, তাহলে নলেজ মানে যার লেজ নাই। এই লেজ ছাড়া লোকগুলাকে আমাদের দরকার। লেজওয়ালা লোকগুলা যদি বেড়ে যায় তাহলে খুব বিপদ, কারণ আপনি চতুর্দিকে শুধু লেজ আর লেজ দেখবেন, নলেজ পাবেন। আমরা আশা করছি যে নীতি নির্ধারকরা সমসাময়িক বিশ্ব মিডিয়ার বিকাশ এর সংস্কৃতির দিকে তাকিয়ে হয়তো ঠিক সেরকম মিডিয়া সৃজন যেন বাংলাদেশে হয়, সেরকম গণমাধ্যমের স্বাধীনতা যেন থাকে, সরকারের জবাবদিহি এবং স্বচ্ছতার জায়গাটা যেন থাকে, সেটা নিশ্চিত করার চেষ্টা করবেন। এটা আমাদের এই আয়োজনেই প্রত্যাশা। সবশেষ প্রশ্ন, আসলে সময় শেষ হয়ে গেলেও এই প্রশ্নটা করেই শেষ করতে হচ্ছে, এই লোভ সামলাতে পারছি না। যেহেতু আকাশ খুলে গেছে, এই যে মুক্ত আকাশ সংস্কৃতির যে যুগ, এই সময় বাংলাদেশের প্রত্যন্তের একজন শ্রোতা, দর্শকের, পাঠকের কিন্তু বিশ্ব মিডিয়াকে দেখার, এই বিশ্ব মিডিয়ার মানটাকে দেখার, অনুসন্ধানী প্রতিবেদন কেমন হয় তা দেখার, জনস্বার্থে মিডিয়া কিভাবে কাজ করে তা দেখার, পেশাদারিত্ব কাকে বলে তা দেখার সুযোগ হয়েছে। এবং ভালো জিনিসের প্রতি মানুষ আকৃষ্ট হয়, এটাই পৃথিবীর নিয়ম। এই যে তুলনার একটি সুযোগ আছে, এই কারণে বাংলাদেশ মিডিয়ার যে কর্মীরা, তারা যদি সচেতন না হন তাদের পেশাদারিত্ব আনার ব্যাপারে, তাহলে তাদের পক্ষে আসলে টিকে থাকাই মুশকিল হয়ে যাবে। আপনার শেষ পরামর্শগুলো একজন অভিজ্ঞ মিডিয়া কর্মী হিসেবে মিডিয়ার প্রতি, এর বিকাশের লক্ষ্যে। প্রথম বিষয় হচ্ছে সেন্সরশিপ। এই শব্দটি আসলে এখনকার পৃথিবীতে রিডান্ডেন্ট। যত সেন্সরশিপ ততই হচ্ছে সেই সমাজ একটি ক্লোজ সোসাইটি, ওপেন সোসাইটি। ফলে সেন্সর রাখার কোনো প্রয়োজন নাই। কোনো সংবাদ মাধ্যম যদি মিথ্যা বলে, ভুল বলে, তাহলে আজ হোক কাল হোক সেই সংবাদ মাধ্যম প্রথমত তার মিথ্যা বলার কারণে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা হারাবে এবং ব্যবসাও হারাবে। দ্বিতীয় হচ্ছে, যদি সে এমন কোনো মিথ্যা বলে বা এমন কোনো বাজে কথা বলে যে মিথ্যা বা ভুলের কারণে কারো ক্ষতি হয় বা কিছু হয়, তার জন্য ফৌজদারি আইন আছে, তার জন্য এমনিতেই আইন আছে, সেই আইনে তার বিচারও হতে পারে যে আপনি গুজব ছড়িয়ে মানুষকে ক্ষতি করেছেন, বা এর জন্য আলাদা করে আইনের আসলে প্রয়োজনীয়তা নেই। আপনি আপনার মিথ্যা কথা বা কোনো কাজের জন্য যদি কোনো সমাজ বা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য তো এমনিতেই শাস্তির বিধান আছে, সেই আইন প্রযুক্ত করলেই হয়। আলাদা করে সংবাদ মাধ্যমের জন্য আইন তৈরি করার কোনো আসলে প্রয়োজনীয়তা নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে পলিসি তৈরি করা, নীতিমালা। নীতিমালার মধ্যে আমরা সকলেই আমাদের যার যার জ্ঞান অনুযায়ী, বুদ্ধি অনুযায়ী আমরা সত্য কথা বলতে বাধ্য হই। কারণ সত্য জানলে সবচেয়ে বেশি উপকৃত হন যারা নীতি নির্ধারক, তারা। কেননা সেক্ষেত্রে তার সমস্যাকে দ্রুত চিহ্নিত করতে পারে এবং তাদের মধ্যে যদি সমাধানের আকাঙ্ক্ষা থাকে, সমাধানও খুব দ্রুত আসে। বরং যদি আপনি অভ্যস্ত হয়ে যান যে যারা আপনাকে প্রতিদিন মিথ্যা বলে তাদের কথা শুনতে, তাহলে আপনি প্রতিদিন মিথ্যা শুনবেন এবং মিথ্যা শুনতে শুনতে একসময় আপনি আর জানবেনই না যে পৃথিবীতে কি ঘটছে, কারণ আপনার চারপাশের 10 জন লোকই আপনার পৃথিবী হয়ে যাবে। এই জন্য সত্য প্রকাশের স্বার্থে সংবাদপত্র, গণমাধ্যম কিংবা যে কোনো সৃষ্টিশীল মাধ্যম, সেটা লেখা হোক, উপন্যাস হোক, সাহিত্য হোক, কোথাও সেন্সরশিপ থাকা উচিত। যেটা থাকা উচিত সেটা হচ্ছে এথিক্স, নীতিমালা। এবং সেই নীতিমালা আমাদের সংস্কৃতি, আমাদের সমাজ নিজে থেকে নির্ধারণ করে। কেউ যদি উল্টাপাল্টা কিছু লেখেন, উনি তো ছিছি শুনবেন। উনি যদি অন্যায় কিছু বলেন, উনি তো ছিছি শুনবেন। সমাজই তাকে ছিছি বলে আটকে দেবে, সমাজই তার জ্ঞান বুদ্ধি অনুযায়ী তাকে বাধা দেবে। এখানে আলাদা করে আইন করার কোনো প্রয়োজন নাই। দুই হচ্ছে, শিক্ষাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গার উন্নততম শিক্ষার মতোই শিক্ষা পান। তাহলে কি ঘটবে?
আপনি যেখানেই থাকেন না কেন আপনার কাজ হয়ে যাবে আন্তর্জাতিক মানে। এবং এটা যদি আমরা করতে পারতাম, আমরা যদি উন্নত প্রশিক্ষণ এবং উন্নত শিক্ষা দিতে পারতাম, তাহলে আমাদের গণমাধ্যমে আজকে যারা কাজ করছেন তারা যেখান থেকে আসে, তারা সেই টেকনাফ থেকে অথবা তেঁতুলিয়া থেকে যেখান থেকে আসেন না কেন, তারা সমমান বা এক ধরনের সমমান তারা অর্জন করতেন। এবং সেক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ডার্ডাইজেশন বা একটা মানকরণ করতে পারতাম আমাদের গণমাধ্যম, কিন্তু সেটা আমরা করতে পারছি না। এর কারণ হচ্ছে ট্রেনিং এ বিনিয়োগ করাকে মালিকরা কিংবা প্রতিষ্ঠান খুব গুরুত্বপূর্ণ বলে কিছু মনে করে না। এবং প্রশিক্ষণ যে কিছু একদিন দিলেই হয় না, প্রশিক্ষণ যে বারবার দিতে হয়, নতুন যন্ত্র আসলে দিতে হয়, নতুন ব্যবস্থা আসলে দিতে হয়, নতুন কোনো নীতিমালা প্রতিষ্ঠানে চালু করতে গেলেও সেটাকে যে প্রশিক্ষণ দিতে হয়, এই বিষয়টি নিয়ে আমাদের মালিকদের বিন্দুমাত্র মাথা ব্যথা নাই। হিউম্যান রিসোর্স এই যে একটি বিভাগ থাকে বিভিন্ন জায়গাতে, আমাদের দেশে অধিকাংশ হিউম্যান রিসোর্স বিভাগ হচ্ছে মানুষের বেতন ভাতা বাড়ানো কমানো, চাকরি খাওয়া চাকরি দেওয়া নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু কর্মচারীদের ক্রমাগত দক্ষতা বৃদ্ধির জন্য যে বিনিয়োগ, সেই বিনিয়োগ আমাদের প্রতিষ্ঠানগুলি সাধারণত করে না। বরং এই ক্ষেত্রে আমি বলবো সরকার অনেক ভালো। সরকার আপনার পুকুর কাটা শিখতে, খিচুড়ি রান্না করা শিখতে পর্যন্ত বিনিয়োগ করে, এবং এতে করে অত্যন্ত উন্নত খিচুড়ি এবং অত্যন্ত উন্নত পুকুর আমরা পাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আমি বলবো যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই ব্যাপারে খুবই অধিকাংশ খুব মনোযোগী। তারা পুকুর তো দূরের কথা, তারা বাথরুম ব্যবহার করা পর্যন্ত তাদের কর্মীকে শেখান না, যার ফলে আপনি অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে বাথরুমে ঢুকতে পারবেন, এবং খুব বাজে অবস্থা। তো এই যে তুলনামূলক আমি একটি চিত্র তুলে ধরলাম যে একদিকে যেমন সরকার প্রচুর বিনিয়োগ করছেন, তারা লিফট পরিদর্শনে যাচ্ছেন, তারা পুকুর পরিদর্শনে যাচ্ছেন, তারা খিচুড়ি রান্না দেখতে যাচ্ছেন, তারা উন্নত বালিশ ব্যবহার করছেন। তো এই যে উন্নত বালিশ ব্যবহারের জন্য যে এক ধরনের প্রশিক্ষণ লাগে সেগুলো পাচ্ছেন। কিন্তু অন্যদিকে আবার আরেকটা দিক, সমাজে বৃহদাংশ কোনো ধরনের বিনিয়োগ নাই কোনো উন্নতিতে, এটাও ঠিক না। তাই আমি মনে করি যে মানব সম্পদ উন্নয়ন একটা বড় বিনিয়োগ করতে হবে। তৃতীয় হচ্ছে, আপনি অধিকাংশ টেলিভিশন রেডিওতে ঢুকবেন, আমি চেষ্টা করেছিলাম আমার টেলিভিশন একটা লাইব্রেরি তৈরি করতে, আমি দেখলাম যে কর্মীরা এতে আগ্রহী না, মানে তাদের লাইব্রেরি দরকার নাই। আমাকে বলছে যে গুগল করলে সব পাওয়া যায়, গুগল করলে সব পাওয়া যায় না, গুগলে কিন্তু আসলে সব নাই। গুগলে যেটা নাই সেটা যেদিন আপনি খুঁজে পাবেন আপনি জ্ঞানী, তাই না? এবং গুগলে কি খুঁজতে হবে এটাও তো জানতে হবে আপনাকে, আপনি তো জানেন না গুগলে কি খুঁজবেন। তো এই যে মুশকিল, আমি একটা ভালো লাইব্রেরি কিংবা একটা ভালো রিসোর্স আছে বা রিসোর্স সংগ্রহ করার যে প্রবণতা, ভালো আর্কাইভ অধিকাংশ টিভি চ্যানেলে সংবাদ মাধ্যমে নাই। তো এই যে নাই, এটা কেন নাই? নাই, কিন্তু আমি বিবিসিতে গিয়েছি, আমি দেখেছি যে এত ডিজিটাল যুগেও সেখানে একটা লাইব্রেরি আছে এবং থাকবে, এটাও নাই। চতুর্থ হচ্ছে, বেতন ভাতার ক্ষেত্রেও কোনো সমতা নেই। যে প্রতিষ্ঠানের মালিকের পয়সা যত, সেই প্রতিষ্ঠানে কর্মীও তত, বেতনও তত। ঢাকা শহরে 125 জন দিয়ে চলে এরকম টিভি চ্যানেল আছে, ঢাকা শহরে 600 জন লাগে এমন টিভি চ্যানেল আছে। ঢাকা শহরে 5-7 লাখ টাকা বেতন পায় এমন সিও আছেন, ঢাকা শহরে 50,000 টাকা বেতন পান এমন সিও আছে। এই যে বেতন ভাতায় কোনো সমতা নাই, এটাও ঠিক না। এতে করে একই কাজ করে মানুষ যদি এক এক জায়গাতে এক এক ধরনের বেতন ভাতা পায়, এটা এক ধরনের অসমতা তৈরি করে এবং এটা এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে। এটা করা উচিত। আর সবশেষ যেটা করা উচিত সেটা হচ্ছে তথ্য প্রবাহ দ্বিমুখী করার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। শুধু আমরা বিদেশ থেকে তথ্য গ্রহণ করি, কিন্তু আমাদের তথ্য বিদেশে যায় না এই জন্য যে নিজের দেশের লোক যেখানে আমাদের গণমাধ্যমকে বিশ্বাস করে না, সেখানে বিশ্বাস করবে। সেজন্য সত্যিকার অর্থে যদি বিশ্ব মিডিয়া জগতে আমাদের কোন মিডিয়াকে পপুলারাইজ করতে হয়, আমাদের কথাকে গুরুত্ব দেওয়ার মতো জায়গাতে নিতে হয়, তাহলে স্বাধীনতা দেওয়া ছাড়া গণমাধ্যমকে কোনো উপায় নাই। আপনি যতই স্বাধীনতা দেবেন এবং যতই নৈতিক শিক্ষা দেবেন, যতই মানব সম্পদে বিনিয়োগ করবেন, ততই অত্যন্ত উন্নত গণমাধ্যম তৈরি হবে। এখন আজকে আমরা আল জাজিরা নিয়ে একেবারে হইচই করে শেষ হয়ে যাচ্ছে। লোকজন বলছে এটা একটা রাজার চ্যানেল, এটা বাজে, কাতারে বহু অন্যায় আছে, সেটা নিয়ে তারা কথা বলে না। কিন্তু কথা বলে না, যা খুশি আপনি ভুলে যান। আল জাজিরাতে ইম্প্যাক্ট আছে। আপনি আমাকে বলেন যে বাংলাদেশে কোন গণমাধ্যমের আন্তর্জাতিক ইম্প্যাক্ট আছে? এটা বলতে একটা দুইটা পত্রিকার আছে, এছাড়া কারো না। আমাদের এইসব খবর আমরাই শুনি, আমরাই বানাই, আমরাই দেখি, আমরাই ভুলে যাই। এই জন্য ইম্প্যাক্ট হয় এমন গণমাধ্যম তৈরি করা খুবই জরুরি। আর দেখেন, গণমাধ্যমের লাইসেন্স প্রদানের যে নীতিমালা, এটাকে উন্মুক্ত করে দেওয়া উচিত। আর তা না হলে এখানে একটা দৃষ্টিভঙ্গিগত বা একটা পলিসিগত পরিবর্তন আনা উচিত। বাংলাদেশে কোনো মানুষ
আজ পর্যন্ত একটা পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং বা একটা এডুকেশনাল টেলিভিশন বা একটা হিস্ট্রি টিভি এগুলো তৈরি করেন না। বাংলাদেশে কোনো মানুষ মানব সম্পদ উন্নয়নের জন্য কোনো বিনিয়োগ করেন না। বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠান এখনো পর্যন্ত ব্রডকাস্টিং এর ক্ষেত্রে গণমানুষের উন্নয়নের জন্য আলাদা করে প্রস্তুত হয় নাই। আমরা একটা সংসদ টিভি তৈরি করেছি, সেই সংসদ টিভিকে এখন পরিবর্তিত করে যখন সংসদ চলে না তখন সেটাকে শিক্ষা টিভিতে রূপান্তরিত করেছি। কিন্তু প্রকৃত অর্থেই কি আমরা ভালো শিক্ষক এনেছি? আনতে পারিনি। অর্থাৎ আমাদের বিভিন্ন জায়গাতে ছোট 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 অসংখ্য গর্ত আমরা রেখেছি। সেই গর্তগুলি রাখবার ফলে যেটি হয়েছে, আপনি বৃহৎ গর্তটাকে ভরে দিয়ে আপনি দারুণ একটা স্টেডিয়াম তৈরি করছেন, কিন্তু সেই স্টেডিয়ামে পৌঁছানোর রাস্তায় পথহোল থাকার কারণে, ছোট ছোট গর্ত থাকার কারণে আপনার পা ভেঙে যাচ্ছে। ফলে মঞ্জিলে মকসুদে কেউ আর পৌঁছাচ্ছেন না, আপনার পথেই পা হোঁচট খেয়ে পড়ে আপনার হাসপাতালে পৌঁছে যাচ্ছে, স্টেডিয়াম পর্যন্ত কেউ পৌঁছাচ্ছে না, যদিও স্টেডিয়ামটা তৈরি করা হয়েছে বিরাট। এটা আমি উদাহরণ হিসেবে এই জন্য দিলাম যে আমাদের এই গণমাধ্যমের জগতে আপনি দেখবেন যে আলাদা করে বিষয়ভিত্তিক কোনো বিনিয়োগ নাই। আমাদের এখানে আলাদা করে জাতির নৈতিকতা কিংবা জাতির ইতিহাস ভূগোল সংক্রান্ত জ্ঞান উন্নয়নের কোনো প্রচেষ্টা নাই। আমাদের এখানে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং বলে যেটা নিয়ে আমরা খুব গর্ব করি, আপনি বলেন তো কোন কন্টেন্ট একেবারেই আমাদের নিজস্ব? আমরা মিনা মিনা করে হইচই করি। মিনা তো একটা আন্তর্জাতিক প্রজেক্ট, এটা আমাদের কোনো বিষয় না। বরং সত্যি যদি একটু গর্ব করতে পারেন তাহলে করতে পারেন মাটি ও মানুষ নিয়ে। কৃষিক্ষেত্রে এরকম একটা অনুষ্ঠান আমাদের দেশে এটি তৈরি হয়েছে, যে এটা আমি মনে করি যে বাংলাদেশ টেলিভিশন গর্ব করতে পারে। এরকম ৩-৪টা অনুষ্ঠানের মধ্যে এটা একটা। আরেকটা আমি বলবো জাতীয় বিতর্ক। একসময় এটা অসাধারণ একটি অনুষ্ঠান ছিল, এখন দলীয়করণের ফলে এটা একটা চাপা অনুষ্ঠানে পরিণত হয়েছে, কিন্তু একসময় সত্যি জাতীয় বিতর্কে ছেলে মেয়েরা এসে মন খুলে কথা বলতে পারতো। আমি নিজে সামরিক শাসনের টেলিভিশনে দাঁড়িয়ে সামরিক শাসকের সমালোচনা করেছি, আপনিও করেছেন, এবং আমাদেরকে কোথাও জবাব দিতে হয়নি। কারণ সেই শাসকেরা মনে করেছিলেন যে এই ছোট বাচ্চারা যা বলে বলে, কিছু আসে যায় না। এটাই আমার দুঃখের জায়গা যে আমরা সামরিক শাসনে যে কথা বলতে পেরেছি, আমাদের শাসনে আমরা অনেক সময় সেই কথা বলার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হই। এটা কিন্তু আমাদের উন্নতির লক্ষ্য না, এটা আমাদের অবনতি। তৃতীয় যে অনুষ্ঠানটা দেখেন বাংলাদেশ টেলিভিশন গর্ব করতে পারে যেটা নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন দূরশিক্ষণ এই জন্য একটা চাঁদ বরাদ্দ করেছে, যেখানে আমি অনুষ্ঠান করতে শুরু করেছিলাম 12 কিন্তু আমার বলে কথা নয়। দূরশিক্ষণের এই ধারণাটি যখন পৃথিবীতেই খুবই নতুন, সেই সময়ে বাংলাদেশে দূরশিক্ষণ চালু হয়েছিল, এবং দূরশিক্ষণে পড়াশোনা করানোর ক্ষেত্রে টেলিভিশন এবং রেডিও, বাংলাদেশের সরকারি টিভি এবং রেডিও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর চতুর্থ যে কারণে আমি বলবো যে বাংলাদেশ টেলিভিশন রেডিও গর্ব করতে পারে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে ওস্তাদ জাকির হোসেন কিংবা হরিপ্রসাদ চৌরসিয়ারা এই সঙ্গীতানুষ্ঠান করতে পারেন না। আমাদের দেশে টিকিট কেটে এগুলো শুনে না, দেখে না, আসে না। কিন্তু আমাদের টেলিভিশন দিনের পর দিন, রাতের পর রাত রাগ রং এবং এই রাগাশ্রী সঙ্গীতের অনুষ্ঠান, সেটা রাত 11:30 হোক 12টায় হোক করেছে। এই মানুষগুলিকে সামান্য হলেও আর্থিক সহযোগিতা দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল সংস্কৃতিকে। খুবই দুর্ভাগ্যের বিষয় যে আজকে সেই জিনিসগুলি কমে গেছে না, এবং কোনো বেসরকারি চ্যানেলে রাগাশ্রী সঙ্গীতের অনুষ্ঠান, তবলা বাদন, বংশী বাদন, অর্কেস্ট্রা এসব কিছু নাই। এবং বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে ফিল্মে আবহ সঙ্গীত, ঢাকা লিটল অর্কেস্ট্রা, আপনার নিশ্চয়ই মনে আছে ছোটবেলায় দুইটা নাম খুব পার্মানেন্ট ছিল, 3-4টা নাম, দুইটা নাম ছিল অপটিক্স হাসান সিনেমা দেখতে গেলে, আমি একটু লম্বা কথাই বলছি, আর এই আবহ সঙ্গীত ঢাকা লিটল অর্কেস্ট্রা। কিন্তু সারা দুনিয়াতে ন্যাশনাল অর্কেস্ট্রা থাকে, বাদকেরা তারা প্রতি সপ্তাহে কিংবা প্রতিদিন কোথাও সমবেত হয়, সেখানে তারা বাজান, মানুষ সঙ্গীত শোনে, মানুষের প্রিয় সঙ্গীত গুলিকে নতুন মাত্রায় তারা শোনে। এমনকি আপনি যে মিশন ইম্পসিবল কিংবা চ্যারিয়টস অফ ফায়ার কিংবা জেমস বন্ড কিংবা যে ছবিগুলির থিম সং আছে সেগুলিকে বাজায় এরকম অর্কেস্ট্রা আছে। লোকে পয়সা খরচ করে যায় এবং সেই শব্দ কি অসাধারণ সঙ্গীতের মধ্যে মানুষ বসবাস করে। আমাদের এইখানে একটা অর্কেস্ট্রা, টাকা লইয়া আমি কি করব, এই ডলার লইয়া আমি কি করব, এই ডলার কোরিয়াতে চলিয়া যাইবে, এই ডলার ফিলিপাইনের ক্যাসিনোতে এনক্যাশ হইবে, এই টাকা এসকে সুর বা এই জাতীয় লোকজন লইয়া পলাইয়া যাবে, পিকে হালদার পলাইয়া যাবে, এই টাকা লইয়া আমি কি করি, যে টাকা আমাকে সঙ্গীত দেয় না,
যে টাকা আমাকে ভালো চলচ্চিত্র দেয় না, যে টাকা আমাকে ভালো বই দেয় না, যে টাকা আমাকে একটা লাইব্রেরি দেয় না, যে টাকা আমাকে একটা পার্ক দেয়, যে টাকা যুদ্ধ বাংলাদেশের নিশ্চয়তা দেয় না, যে টাকা আমাকে রাস্তায় নিরাপত্তা দেয় না, যে টাকা আমার মেয়েদেরকে, আমার বাংলাদেশের মেয়েদেরকে প্যারেস ধরা থেকে বাঁচাতে পারে না, যে টাকা আমাদের শৈশবকে কেড়ে নেয়, যে টাকা আমার রাস্তায়, আমার গাড়িতে, আমার রাস্তায় চলার নিরাপত্তা দিতে পারে না, যে টাকা আমাকে উন্নত করে না, এই টাকা লইয়া আমরা কি করি? এটা হচ্ছে আমার প্রশ্ন। এবং সেই প্রশ্ন তো গণমাধ্যমে উঠে আসছিল, সেই প্রশ্ন গণমাধ্যম কোনোদিন করে না। গণমাধ্যম এই প্রশ্ন উত্থাপন করে না। গণমাধ্যম কেবল যা ঘটে সেটা বলে। এখন গণমাধ্যমে নিজের ভাষা কোথায়? গণমাধ্যম নিজে কেন কোনো প্রশ্ন করে না? গণমাধ্যম কেন নিজের কোনো দৃষ্টিভঙ্গি মানুষের মধ্যে সঞ্চারিত করে? গণমাধ্যমে কোনো ডিসেমিনেশন অফ থট নাই, চিন্তার বিস্তৃতি নাই। এই প্রশ্নের উত্তর কেউ দেয় না। এবং আমি যেহেতু ছোটবেলা থেকে রেডিও টিভি থেকে শুরু করে সব শুনে শুনে বড় হয়েছি, আমি এক ধরনের দুঃখের মধ্যে বসবাস করি যে এত বছর কাজ করেও আমি একটি পতনশীল প্রতিষ্ঠানের মধ্যে নিজের জীবনের অনেকটুকু কাটিয়ে দিয়েছি, যেখানে আমি আমার নৈতিকতার যতটুকু মান সেটা অনেক নিম্ন, অতটুকু আমি দেখি না। তাহলে আমার খুব কষ্ট হয়, আমার খুবই কষ্ট হয়। এবং এই কষ্টের মধ্যেই আসলে আমরা আমাদের জীবন অবসানের জন্য অপেক্ষা করছি। আহ, এটাই হচ্ছে আমাদের এই তৃতীয় বিশ্ব, যে বিশ্বের ধারণা আজকে অন্তর্হিত হয়েছে, আজকে সেই তৃতীয় বিশ্বের ধারণা নাই পৃথিবীতে। কিন্তু এই যে দরিদ্রতম পৃথিবীর একটি অংশে জন্ম নিয়ে আমরা মধ্যবিত্ত হয়ে ওঠার যে সংগ্রামের মধ্যে দিয়ে বড় হয়েছি, আজকে জাতি মধ্যবিত্ত হয়েছে, কিন্তু আমার সেই রবীন্দ্রনাথ, নজরুল, আমার সেই গান, আমার কবিতা, আমার ইতিহাস, আমার সেই অসাধারণ আহ, নান্দনিক সৌন্দর্য সবই তো হারিয়ে যাচ্ছে। আজকে আমাকে বুক চিনচিন করে মাইয়াতে অপরাধীরে, এইসব শুনে যদি আমার ছেলেমেয়েরা বড় হয়, আমার এর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু এটাই কি আমাদের মান? এই মানই কি আমরা অর্জন করতে চেয়েছিলাম? যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে, আর যে স্বাধীনতা যুদ্ধের আন্দোলনের অংশ হিসেবে আমরা এখানে রবীন্দ্র জয়ন্তী পালন করেছি, সেই একই দেশে আজকে আমরা বুক চিনচিন করে আর বাবু খাইছো, এটাই আমাদের সবচেয়ে জনপ্রিয়তার জায়গা। তো আজকে সব খায়, আজকে আপনি সংবাদ খায়, আজকে লাইক খায়, আজকে বিনোদনও খায়, এবং যদি না খায় তাহলে সেটা মূল্যহীন। তো এটাই আমার বক্তব্য, যে খাওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে দেয়ার সংস্কৃতিতে যাওয়া খুব জরুরি। খাওয়ার সংস্কৃতির মধ্যে পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান নৈতিক এবং নান্দনিকভাবে উৎকর্ষতা অর্জন করতে পারে না। আপনি তো তুষার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে এতটা সময় দেওয়ার জন্য এবং আপনার অভিজ্ঞতা বিনিময়ের জন্য। সবশেষে একটা বিষয় শুধু একটু উল্লেখ করতে চাইছিলাম, যে আপনি যে টাকার প্রসঙ্গটি এনেছেন সেই প্রসঙ্গেই মনে এলো যে আপনার হয়তো মনে আছে যে মান্টোর জীবন নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে দুটো, একটা ভারতে আর একটা পাকিস্তানে। তো ভারতেরটার যে বাজেট, তার ধরুন 10 গুণ বাজেটে নির্মিত হয়েছে পাকিস্তানের মান্টো। কিন্তু আপনি যদি দুটো চলচ্চিত্র দেখেন, আপনি দেখবেন যে পাকিস্তানের চেয়ে তার 10 ভাগের 1 ভাগ খরচ করে ভারতের চলচ্চিত্রকার অনেক ভালো মান্টো চলচ্চিত্র উপহার দিতে পেরেছেন। সুতরাং বিষয়টা নান্দনিক বোধের বিষয়টা, পেশাদারিত্বের বিষয়টা, মুনশিয়ানার, এটা আমরা সবাই আহ, উপলব্ধি করতে পারি। আজকে আমরা আড্ডা এখানেই শেষ করতে যাচ্ছি। আশা করছি বাংলাদেশের গণমাধ্যম 50 বছর বয়সী একজন মানুষের মতোই পরিণত আচরণ করবে এবং দর্শক, শ্রোতা এবং পাঠককে তাদের কাঙ্ক্ষিত স্বাদ দিতে পারবে। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।